আমন্ত্রণ সবাইকে বিশেষ আলোচনা কেমন বাংলাদেশের অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, স্বাধীনতার আগে চাকরি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে চরম বৈষম্য শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। প্রশাসনের শীর্ষ পদে আসীন হতো পশ্চিম পাকিস্তানের নাগরিকরা। এদেশের প্রধান অর্থকরী ফসল পাট বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আয় হতো তা ব্যবহার করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। অধিকার ভোগের ক্ষেত্রেও দুই অঞ্চলের নাগরিকদের করা হয়েছে ভেদাভেদ। শিক্ষা, চিকিৎসা, রাজনীতি, ব্যবসা বাণিজ্য প্রতিটি ক্ষেত্রে এদেশের মানুষ ছিল অবহেলিত, নিগৃহীত। সে সময় ২২ পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছিল এদেশের মানুষের ভাগ্য। সেই বৈষম্য, শোষণ, বঞ্চনা থেকে দেশকে মুক্ত করতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছেন। কিন্তু যে বৈষম্যর বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দেশটি বৈষম্য মুক্ত না হয়ে বরং বেড়েছে হাজার গুণ। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকারেও নেই সমতা। বিশ্লেষকরা বলছেন, অবৈধ ব্যবসা, ঋণের নামে ব্যাংক থেকে লুট করা টাকা, প্রকল্পের নামে জনগণের করের টাকায় ভাগবাটোয়ারা আর ঘুষ, দুর্নীতি করে কিছু মানুষ দেশে বিদেশে বিলাসী জীবনযাপন করলেও অধিকাংশ মানুষ আজও ভাগ্য বিড়ম্বিত। সাধারণ মানুষকে বঞ্চিত করে এদেশেই গড়ে উঠেছে একটি এলিট শ্রেণী। যে রাজনীতি দেশের মানুষের অধিকার আদায়ে লড়বে, সেই রাজনীতিও দিনে দিনে হয়েছে কলুষিত। এমনকি ভোটের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। দেশের মানুষের প্রতি এমন বৈষম্য আর অবিচার করেছে এদেশেরই কিছু মানুষ, এদেশেরই রাজনীতি, এদেশেরই শাসক গোষ্ঠী। শুধু তাই নয়, বহু বছর ধরে সুকৌশলে ক্ষমতাসীনরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে ফেলেছে যা কেবল দেশের সাধারণ মানুষকে শোষণই করেছে। নানান ট্যাগ লাগিয়ে মানুষে মানুষে করা হয়েছে বৈষম্য। জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি আর উন্নয়নের গল্প শোনানো হলেও খুব বেশি বদলায়নি গণমানুষের জীবনমান। এমন বাস্তবতায় সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা এক হয়ে পতন ঘটিয়েছে স্বৈরতন্ত্রের। কিন্তু এতদিনের সিস্টেম ভেঙে তৈরি হবে কি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা? কিভাবে অর্জিত হবে লক্ষ্য? এমন প্রশ্নগুলোকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা, আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক মোহাম্মদ আশিকুর রহমান জিম, সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান, বাসদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রাশেদা রনক খান। যাচ্ছে মূল আলোচনায়। আনিকা তাহসিনা, যে দেশটি বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলো, সেই দেশে স্বাধীনতার ৫৩ বছরে এসে আবারও কেন রক্ত ঝরা বিপ্লব করতে হলো? কেন ছাত্র জনতাকে প্রাণ দিতে হলো? ধন্যবাদ আপনাকে এবং আজকে উপস্থিত সকল অতিথিকে আমার শুভেচ্ছা। একটি সমাজ এবং একটি রাষ্ট্রে বৈষম্য সম্পূর্ণভাবে বিলোপ করার আগে প্রথমেই আসলে দেশ ও জাতিকে স্বীকার করে নিতে হবে যে বৈষম্য আমাদের সমাজে এখনও অবিচ্ছেদ্য অংশ এবং আমরা বৈষম্য সম্পূর্ণভাবে দূর করতে পারিনি। এখন বাংলাদেশের আমাদের এই কালচার বা সিস্টেমের দিকে যদি আমরা তাকাই, ব্রিটিশ আমল থেকে শুরু করে আমরা যদি গত ১৫ বছরের স্বৈরশাসন এবং বর্তমানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আমরা আখ্যা দিচ্ছি আমাদের এই গণঅভ্যুত্থানকে, পুরো এই প্রক্রিয়ার ভিতরে কিন্তু বৈষম্য জিনিসটি চলমান ছিল এবং আমাদের সিস্টেমের ভিতরে বৈষম্য এমনভাবে ঢুকে গিয়েছে যে সরকার পরিবর্তন কিংবা সোসাইটি পরিবর্তনের চেষ্টা করার ফলেও আমাদের বৈষম্যটাকে আমরা সিস্টেম থেকে দূর করতে পারছি না। গত ১৫ বছরে দেখা গিয়েছে যে একজন স্বৈরশাসক তিনি মনস্টার হয়ে উঠলেন। তিনি হয়তো বা বৈষম্যের পরিমাণ বাড়িয়ে দিলেন, কিন্তু তিনি কি আসলে এই বক্সের বাইরে চলে গিয়েছিলেন? তিনি তো সেই বক্সের ভিতরেই একই পুরনো বোতলে নতুন পানি উনি সংরক্ষণ করছিলেন। বিষয়টা তো একই জিনিস, তাই না? তো এখন আমরা আমাদের ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের পরে আমাদের আশা আকাঙ্ক্ষা এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। তো তাদের ক্ষেত্রে এই সিস্টেমটাকে রাতারাতি চেঞ্জ করে দেওয়া যেমন সম্ভব না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদেরকে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা এবং এই স্পিরিটকে সম্পূর্ণভাবে ধারণ করতে হবে। অবশ্যই আমাদের অনেক শহীদ আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের প্রতি সমব্যথী হতে হবে। তবে এই সিস্টেমের ভেতরে যে মনস্টাররা বাস করছে এবং এই সিস্টেমের ভেতরের যে কালো হাত, সেটি গুঁড়িয়ে দেওয়ার জন্য আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু পদক্ষেপ সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে সেটিও দেখবার বিষয় এখন। জি, ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। দেশে বৈষম্য না কমে বরং হাজার গুণ বেড়ে গেল কেন? ব্যর্থতা কিংবা দায়টা আসলে কার? ধন্যবাদ। আমরা একটা কথা গণতন্ত্র নিয়ে প্রায় বলি, সেটা হচ্ছে গণতন্ত্র ফ্ললেস সিস্টেম না, কিন্তু গণতন্ত্রের সুবিধার জায়গা আছে একটা, সেটা হচ্ছে
অ্যাটলিস্ট নির্বাচনী গণতন্ত্রটাও যদি ঠিক থাকে। আমি একটু কারেক্ট করে নেই, ভালো নির্বাচন মানেই গণতন্ত্র নট নেসেসারিলি, কিন্তু একটা ভালো নির্বাচনও যদি থাকে তখন একটা সুবিধার জায়গা হয়, সেটা হচ্ছে বৈষম্য বা আরও মানুষের যা যা প্রাপ্তি থাকে সেগুলোর ব্যাপারে মানুষ অ্যাড্রেস করার চেষ্টা করে, যারা ক্ষমতায় আছে তারা। খেয়াল করি গত সরকার উন্নয়নের, আপনি নিজেও বলছেন যে এক ধরনের ন্যারেটিভ আনা হয়েছে উন্নয়নের, আসলে ইভেন যে ডেটা প্রোভাইড করা হয়েছে, যে পরিমাণ জিডিপি গ্রোথ হয়েছে, আমাদের জিডিপির আকারের যে কথা বলা হয়েছে, এগুলো প্রত্যেকটাই টেম্পারিং ডেটা, একদম টেম্পার্ড ডেটা এবং হিউজলি টেম্পার্ড। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। টেম্পারিং এরও লিমিট থাকা দরকার, এটা লিমিট ছিল না। কিন্তু তারপরও যে সোকল বেনিফিট হয়েছে, সেই বেনিফিটটা আলটিমেটলি মানুষের কাছে ডিস্ট্রিবিউটেড হয়নি। খুবই জরুরি ব্যাপার হচ্ছে একটা অর্থনীতিতে একটা রাষ্ট্র যে পরিমাণ সম্পদ তৈরি করে, তার জিডিপির যে গ্রোথ হয়, সেটা ডিস্ট্রিবিউটেড কেমন হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে বৈষম্য কতটুকু থাকবে, কমবে নাকি বাড়বে এসব। তো দেশের জাতিগতভাবে যে জিডিপি তৈরি হয়েছে, যে সরকারটা ছিল, যে সরকারটাকে আমরা বলছি এটা ফাইনালি একটা অলিগার্কি ছিল এবং একটা ক্লিপ্টোক্রাসি ছিল। এই ক্লিপ্টোক্রাসির মানে আমি এর আগের সরকারের সময়ও বলেছি, শেখ হাসিনার সময় ইনিয়ে বিনিয়ে, এখন আজকে এই মুক্ত পরিবেশে স্পষ্টভাবে বলতে চাই, ক্লিপ্টোক্রাসি মানে হলো একটা চোরদের সরকার। একটা সময় সরকারে কখনো কখনো চুরি হয়, চোররা সরকারের সাহায্য নেয়, কিন্তু কখনো কখনো চোররাই ক্ষমতায় চলে আসে, চোররাই ক্ষমতায় থাকে। চোররা ক্ষমতায় ছিল বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায়, এবং একটা স্টেট রীতিমতো আইন এবং বিধি তৈরি করে চুরি লিগালাইজ করারও চেষ্টা করেছে। যে আজকে লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং একটা বড় কারণ এই বিদ্যুৎ ক্ষেত্রে আপনি যে পরিমাণ লুটপাট করতে দিয়েছেন। কিসের মাধ্যমে? ইভেন এই চুরিটা হয়েছে আইনের মাধ্যমে, একটা দ্রুত সরবরাহ আইনের নামে আপনি একটা আনসলিসিটেড কতগুলো বিদ্যুৎ কেন্দ্র করতে দিয়েছেন এবং সেগুলোর মাধ্যমে আপনার অলিগার্কদেরকে বিপুল ব্যবসা করতে দিয়েছেন। আপনি আপনার স্থলভাগের গ্যাস তোলেন নিয়ে আপনি আপনার একজন অলিগার্ক সামিট গ্রুপকে লিকুইড গ্যাস এলএনজি আমদানিরও পারমিশন এখন দিয়েছে। তো এভাবে এভাবে করেছেন কি, আপনি কিছু মানুষকে অকল্পনীয় রকম ধনী করে দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম এই ধরনের সরকারের ক্ষেত্রে যেটা হয় রেন্ট সিকিং, আমরা অর্থনীতির ভাষায় যেটা বলি, আর সহজ ভাষায় যদি বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ। সরকারি কর্মচারী যারা আছেন, প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের এমন পরিমাণ টাকা তারা রেন্ট সিকিংয়ের মাধ্যমে তুলে নিয়েছেন, দলের ক্যাডাররা এমন পরিমাণ টাকা চাঁদাবাজির মাধ্যমে তুলে নিয়েছেন, তারা খুব দ্রুত অকল্পনীয় বড়, মানে এক্স প্রধানমন্ত্রীর একটা উক্তিতেও আছে না, উনি নিজের মুখে বলছেন তার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, যিনি হেলিকপ্টার ছাড়া চলেন না, এবং তার অবশ্য উনি ব্যবস্থাও নেন নাই। এটার মধ্যেও কিন্তু বাংলাদেশ কিভাবে চলেছে তার প্রমাণ। উনি বলছেন আমি ডেকে ক্রেডিট কার্ড নিয়ে ছেড়ে দিলাম। ব্যাপারটা এইরকম, আপনি জানেনও 400 কোটি টাকা মেরে দিয়েছে, আপনি জানেনও হেলিকপ্টার ছাড়া চলে না, ও দেশে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। সো এইরকম একটা জায়গায় একটা পিয়ন যখন তাই করে, পুলিশের চিফ কি করেছে আমরা দেখেছি। ফলে রেন্ট সিকিংটাই প্রধান যখন অর্থ উপার্জনের জায়গা হয়ে দাঁড়ায়, তখন অনিবার্যভাবে কিছু মানুষ অকল্পনীয় পরিমাণ ধনী হবে এবং তার ক্ষেত্রে তার এটার মাসুল দিতে গিয়ে আমরা সাফার করবো। একটা ছোট উদাহরণ দিই যে রেন্ট সিকিং কিভাবে গরিবকে আরো চাপে ফেলে দেয়। একজন রাস্তায় বসেন, ধরলাম একজন পণ্য বিক্রি করেন, আমি কথা বলে দেখেছি, সম্ভবত রাস্তার যে জায়গাটা দেশের সবচেয়ে কস্টলি ভাড়া ওই জায়গায়, খুব ছোট একটা স্পেস, আপনি দিনে 300 টাকা, 400 টাকা, 500 টাকা দিতে হয়। আপনি স্কোয়ার ফিটে যদি হিসাব করেন, আপনি দেখবেন সুপার শপ বা সুপার মার্কেটের দোকানের চাইতে এটা বেশি এক্সপেন্সিভ। তো এই লোকটা যে এই টাকাটা একজনকে ধনী করার জন্য দিতে হচ্ছে, কিন্তু ওটা কিন্তু তার জীবিকাকে আরো চাপে ফেলতে থাকে, ফলে ও কিন্তু গরিব হচ্ছে, ঠিক ওই টাকাটা দিয়ে আরেকজন অন্যায়ভাবে ধনী হচ্ছে। ধন্যবাদ আপনাকে জনাব আবু সাইদ খান। স্বাধীনতার আগে শোষক ছিল পশ্চিম পাকিস্তানিরা, আর এখন শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে নিজ দেশের কিছু মানুষ এবং রাষ্ট্র ব্যবস্থা। এটাকে আপনি কিভাবে দেখেন? মুক্তিযুদ্ধের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, একটা শোষণমুক্ত সমাজের আকাঙ্ক্ষা, সেটা সংবিধানেও লিপিবদ্ধ ছিল, সংবিধানেও সেটাকে সন্নিবেশিত করা হয়েছিল, কিন্তু সেটা কিতাববন্দি হয়ে থাকে, বাস্তবে তার প্রতিফলন ঘটে না। কেননা যে সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা চালু করা হয়, সেই ব্যবস্থার মধ্য দিয়ে শোষণটাকে নিয়ন্ত্রণের কোনো বিষয় ছিল না। এই ধরনের ধরুন যে মুক্তবাজার অর্থনীতিতে এটা নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু যদি ডেমোক্রেটিক সিস্টেম, গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে অনেকটা নিয়ন্ত্রণে আনা যায়। যেমন ধরুন যে গ্রামের কৃষক 10 টাকা কেজিতে সবজি বিক্রি করছে, কিন্তু ঢাকার বাজারে সেইটা 80 টাকা বিক্রি হচ্ছে। এই যে মাঝখানের টাকাটা মধ্যস্বত্বলোভী ভোগীরা পেয়ে যাচ্ছে। তো এই যে জায়গাটা, অর্থাৎ যদি এখানে রাষ্ট্র ব্যবস্থা এমন হতো যে কৃষকের পণ্যটাকে নিশ্চিত করা এবং কৃষকের স্বার্থে যদি এখানে অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এখানে
80 টাকা, ওই 10 টাকার জায়গা তার পক্ষে হয়তো 40 টাকা দেওয়া সম্ভব হতো। কিন্তু তখন কি হতো যে তাকে কিছু বেনিফিট দেয়া, যেমন সেটা এরকম হতে পারে যে তার এই আনার জন্য ভ্যাকেলের ব্যবস্থা করে দেয়া, পরিবহন ব্যবস্থা করে দেয়া, বা ঘাটে ঘাটে যে চাঁদাবাজি আছে এটা বন্ধ করা, তো অন্য অন্য মধ্যস্বত্বভোগীদের এটাকে দমন করা। তাহলে এখানে জবাবদিহিতা দরকার। আর একটা হচ্ছে যে কৃষক, ওই যে কৃষক সবজি বিক্রি করে সে দেশের মালিক। এই মালিকানাটা কীভাবে হয় যে ভোটের সময় সে বলে 5 বছর পরে যে আমার কথা যদি না শোনা হয়, আমার প্রতি যদি উপেক্ষা করা হয়, তাহলে ভোটের সময় দেখে নেব। কিন্তু যখন ভোটের সময় দেখে নেওয়ার সুযোগটা থাকে না, ভোটটা যখন মুষ্টিমেয় লোকের কাছে, অর্থাৎ পুলিশ যখন ভোট দেয়, যখন মাস্তানরা ভোট দেয়, যখন ভোটের অধিকারটা খর্ব হয়ে যায়, তখন এই জবাবদিহি আর মোটেই থাকে না। তখন এখানে কি হয় কি যে কৃষককে সন্তুষ্ট করা নয়, একটা লুটেরা গোষ্ঠী তাদেরকে সন্তুষ্ট করার অর্থনীতি, অর্থাৎ একটা লুটেরা অর্থনীতি এখানে চালু হয় এবং তাদেরকেই সন্তুষ্ট করা হয়। এখানে যেমন নির্বাচনের আগে আমার খেয়াল আছে একজন মনোনয়ন পাওয়ার পরে বলেছিলেন আপনাদের ভোট না পেলেও, ভোটারদের বলেছে আপনাদের ভোট না পেলেও চলবে, কেননা তখন মনোনয়নটাই ছিল গুরুত্বপূর্ণ, অর্থাৎ নৌকা মার্কা পাওয়া মানে জিতে যাওয়া। অতএব তাহলে নৌকা মার্কার সমস্ত ক্ষমতা নৌকা মার্কার কাছে, জনগণের কাছে না। জনগণের ক্ষমতা হাইজ্যাক হয়ে সেটা নৌকা মার্কার কাছে কিংবা যে নৌকা মার্কাওয়ালাদের কাছে চলে গেছে। তো এই জায়গাটা, এই সিস্টেমটা আমরা পরিবর্তন করতে পারি। কমপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থা একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করা সম্ভব, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে একটা জবাবদিহিতার কারণে সেখানে এক ধরনের কল্যাণমূলক ব্যবস্থা এবং কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু আমাদের এখানে হয় না। যেমন ধরুন যে বাজেট বক্তৃতা, বাজেটের সময় অর্থাৎ জনগণের স্বার্থ দেখার জন্য ধরুন যে এই উন্নয়ন মানে কি, উন্নয়ন মানে হচ্ছে যে উন্নয়ন, প্রবৃদ্ধি এবং তার বন্টন। তো সেই বন্টনটা কিভাবে হয়, একটা হলো বাজেটের মধ্য দিয়ে বরাদ্দ হতে পারে, বন্টন হতে পারে। তো এখন আপনি বাজেটে সেই নীতি দরকার যে এখানে ভাগটা হবে। যেমন বরাদ্দ আরও কতগুলো ব্যাপার আছে, যেমন ধরেন শিক্ষা খাত, আপনি একটা বরাদ্দ বাড়ানো, কিন্তু আমরা শিক্ষা খাতের বরাদ্দটা বিগত সরকারের আমলে যত দাবি করা হোক সেটা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম। স্বাস্থ্য খাতে অর্থাৎ 2-এর ভিতর ঘুরপাক খাচ্ছিল, এবং এখানে স্বাস্থ্য খাতে 1-এর মধ্যে অর্থাৎ জিডিপির 1-এর মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আর শিক্ষা খাতে 2-এর মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এই যে ব্যাপারটা, তাহলে এখানে সেখানে যেমন ধরুন যে ইউনেস্কোর প্রস্তাবে অনুসারে সেটা জিডিপির 6% কিংবা তার চেয়ে বেশি করা, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো, এইসব ব্যাপারে কিন্তু নজর দেওয়া হয়নি। আর নজর দেওয়ার প্রয়োজন পড়ে নাই, কেননা জনগণের কাছে ক্ষমতা নাই। জনগণের যদি ক্ষমতা থাকতো, ভোটের যদি মূল্য থাকতো, তাহলে এটা করা যেত। অতএব কমপক্ষে একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, যে ব্যবস্থায় জনগণ যদি মনে করতে পারে যে ভোটের মালিক তারা, এবং গণতন্ত্র মানে কেবলমাত্র ভোটতন্ত্র না, তারপরে ভোটতন্ত্র গণতন্ত্রের একটা অধ্যায়, গণতন্ত্রের একটা ধাপ, যে ভোটের মালিক হওয়াটা, তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা, কথা বলা, বাক ব্যক্তির স্বাধীনতা, এবং সর্বোপরি হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্র, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে অধিকার আদায় করা। তো সেই ক্ষেত্রে প্রাথমিক কাজটাই কিন্তু বঞ্চিত ছিল। এটা গণতান্ত্রিক অধিকার হরণ করার মধ্য দিয়ে একটা পরিবারতন্ত্র চালু করা হয়েছিল, এবং এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ, ধরুন আওয়ামী লীগের শেষে 17-16 বছর যে আওয়ামী লীগ দেশ শাসন করে স্বাধীন করেছে, যদিও স্বাধীনতা মানে কেবল আওয়ামী লীগের স্বাধীনতা না, স্বাধীনতা সংগ্রামে অপরাপর শক্তিও ছিল। তো তাদের এমন একটা ধারণা দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, অতএব দেশ চালানোর এখতিয়ার হচ্ছে আওয়ামী লীগের। যে কারণে বলা হতো এইভাবে যে ঠিক আছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কাকে আনবেন, রাজাকারদের। তো এইভাবে অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি আসবেন তো তাকেই তো আনতে হবে, যারা আসবে। মানে এই কথাগুলো যে এই বয়ান যে দেশের মানুষ গ্রহণ করেনি, তারই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ 5ই আগস্ট। নিশ্চয়ই এর মধ্য দিয়ে যে একটা গণ বিস্ফোরণ ঘটেছে, এটা মানুষের ভিতর পুঞ্জীভূত, মানে এটা কিন্তু হওয়ারই কথা ছিল। হ্যাঁ, এইটার জন্য ছাত্র সমাজ তারা বৈষম্য কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে সূচনা করেছে, এবং মানুষের পুঞ্জীভূত ক্ষোভে আগুন লেগেছে, অনেক মূল্য দিতে হয়েছে, এত ছাত্র জনতার বুকে রক্ত দিতে হয়েছে। জি, ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার আসবো ডক্টর রাশেদা রওনক খান।
চাকরি, শিক্ষা, চিকিৎসা সহ প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দেখতে পারি। ধনী শ্রেণীর জন্য এক ধরনের ব্যবস্থা, আর দরিদ্র শ্রেণীর জন্য অন্য আরেকটা ধরনের ব্যবস্থা দেশে গড়ে উঠেছে। এটা তো হওয়ার কথা ছিল না। আপনার বিশ্লেষণ সূত্রে এটা আসলে খুব মানে গুরুত্বপূর্ণ যে আমরা আসলে কোন সমাজে বসবাস করছি। আমরা একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে বসবাস করছি, যেখানে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড বা ক্যাপিটালিজমের ধারণাই হচ্ছে বৈষম্য থাকবে, শ্রেণী বৈষম্য থাকবে প্রথমত, এবং মানে প্রলেতারিয়াত আরও প্রলেতারিয়াত হবে, বুর্জুয়া আরও বুর্জুয়া শ্রেণীর দিকে যাবে। অতএব এই বৈষম্যের জায়গাটা এই মুহূর্তে সারা বিশ্ব জুড়েই আছে। বাংলাদেশ তো এর বাইরে না, বাংলাদেশে থাকবে। কিন্তু কথা হচ্ছে এটাকে কতটা প্রকট করে তোলা হয়েছে, এবং প্রকট হয় কখন? যখন একটা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল দিক থেকে এক ধরনের মানে কি বলা যায়, দুর্বৃত্তায়ন হয়। যে জায়গাগুলো নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল সেই জায়গাগুলো আমি একটু সহজ করে যদি বলি, সোসাইটির কথা বলছেন, বাংলাদেশে এটা কি যৌক্তিকভাবে বৈধভাবে হচ্ছে না অবৈধ সম্পদের মাধ্যমে এটা হচ্ছে? হ্যাঁ, একদমই অবশ্যই অবৈধ সম্পদের মাধ্যমে হয়েছে, সেটাই আমি একটু ব্যাখ্যা করছি। তাত্ত্বিকভাবে যদি আমি বলি যে যেমন আলথুজার একটা কথা বলে, তার একটা ভালো মানে আইডিয়া আছে যে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। তো গত সরকার যেটা করেছে, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, অর্থাৎ যেই কথাটা সাইদ ভাই বলছিলেন, অর্থাৎ মানুষের ভেতরে বিভিন্নভাবে একটা ধারণা তৈরি করা যে তারা ছাড়া বিকল্প নাই। এই যে জায়গাটা, যেই জায়গাটা অধিকাংশ মানুষকে একভাবে ইডিওলজিক্যালি, বা ওই যে পুলিশের কথাও আসছিল 50 বছর তারা ভাবছিল 2041 বা 71 পর্যন্ত থাকবে, এই যে ইডিওলজিক্যালি স্টেট অ্যাপারেটাসকে তৈরি করে ফেলা, সেটা তারা খুব ভালোভাবে পেরেছে। দুর্বৃত্তায়ন তো পেরেছে, এটা আমরা দেখেছি যে পুলিশ বাহিনীর প্রধান, মানে যাদেরকে আমরা মনে করব যে আমাদেরকে প্রোটেক্ট করবে, সমাজকে প্রোটেক্ট করবে, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবে, যেখানেই বৈষম্য হবে সেখানেই তারা এসে আমাদেরকে রক্ষা করবে, তারাই প্রচণ্ড রকমের লোভ লালসার মধ্য দিয়ে এই বিষয়গুলো করেছে। কেন করেছে? কারণ এই আলথুজারের আরেকটি জায়গা হচ্ছে এই ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের পরের জায়গাটাই হচ্ছে, তিনি বলছেন রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, যে রিপ্রেশন বা একেবারেই শোষণের জায়গায় নিয়ে গেছে, যে কেউ কথা বলতে পারবে না, কেউ যে কথা বলবে। আমি খুব অবাক হয়েছি, গতকাল সম্ভবত দেখেছি খবরে বা কোনো একটা পত্রিকায়, যে একটা বাচ্চা, কোন স্কুল আমার মনে নেই, তিনি খালেদা জিয়া সেজেছিলেন, এই জন্য এই বাচ্চার বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই বাচ্চাকে যে শিক্ষক সাজিয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে, এবং এই বাচ্চাকে স্কুল থেকে। এখন কথা হচ্ছে যেমন খুশি তেমন সাজাতে সে যে কোনো দলই সাজতে পারে। হ্যাঁ, সে যেমন সরকারি দলের কেউ সাজতে পারে, বিরোধী দলেরও সাজতে পারে। তার মানে কি এটা কি একদম হেড অফ দ্য স্টেট বলেছিল তাদেরকে যে অপসারণ করতে? না, আমি আগ্রহী হয়ে যাচ্ছি না, শুধু তাই নয়, স্টেটকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য। সরকার থাকার সময় যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে, যারা পেয়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে যারা নিয়েছে, সেগুলো নিয়েও কিন্তু অনেকভাবে আপনার হেয় করা হয়েছে কিংবা বিভিন্নভাবে বিভাজন করা হয়েছে অনেকভাবে। এবং আমরা মানে কত বলা যাবে, কত রকম উদাহরণ আছে এগুলোর। হ্যাঁ, আপনি বিদেশিদের এনে স্বাধীনতা দিবস বা খুবই স্পেশাল দিনে আপনি তাদেরকে পুরস্কৃত করছেন, কিন্তু তাদের স্বর্ণের ভেতরে আপনি কিছুই পাচ্ছেন না, স্বর্ণই নাই। মানে ওখানেও জালিয়াতি বিচার হয়েছে, যেটা আন্তর্জাতিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হচ্ছে, অথচ সেই বিষয়ে কোনো শক্ত কোনো পদক্ষেপের কথা আমরা দেখি, পদক্ষেপ নাই। এবং এটা ধরে নেওয়ার কারণ নাই যে শুধুমাত্র ওই স্বর্ণগুলোর ভেতরেই ছিল। দেশের অনেক স্বর্ণ আপনি যদি বাইরে নিয়ে চেক করেন, ওখানে স্বর্ণ পাবেন না। আমি নিজে এটার ভুক্তভোগী। তাহলে হচ্ছেটা কি, কোথায় কি চলছে? এত বেশি ভেঙে গেছে জায়গাগুলো, এবং এগুলো ভাঙার পেছনে কিন্তু প্রত্যেকটা আমাদের যে কলোনিয়াল সংস্কৃতি, সাবমিসিভ হওয়ার যে সংস্কৃতি, সেটা খুব বড় দায়ী। আমি এই উদাহরণটা এই জন্য এনেছি, খালেদা জিয়া বা শেখ হাসিনা সাজাটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যারা করছে তারা কারা। তারা ঠিক একই কাজ এখন করছে, এখন উপদেষ্টা মণ্ডলীদের খুশি করার জন্য বিভিন্ন রকমের কাজ করছে। এই যে সারাক্ষণ বা সমন্বয়কদের, আমি যেহেতু শিক্ষক, আমি ছাত্রছাত্রীদের কথাই বলবো, দেখা যায় সমন্বয়কদেরকে আবার সহমত ভাই বানিয়ে ফেলছে। বড় ভাইয়ের পিছনে ঘুরছে, ওরা সামনে আছে, জিজ্ঞেস করুক, ওরাই বলতে, ওরা অনেক সময় বিব্রত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে বিষয়গুলো দাঁড়াচ্ছে কি, এই যে আমাদের একটা কলোনিয়াল কালচার, যে আমরা সব সময় এক ধরনের সাবমিসিভ হয়ে যাব ক্ষমতার কাছে, পাওয়ার, নোশন অফ পাওয়ার যে আমাদের আসলে সমতার জায়গা তৈরি করে না, সেখানে আপনি বৈষম্য পাবেন না তো কি পাবেন? সেখানে তো বৈষম্য আসবেই। আমাদের এই পাওয়ারের ধারণা থেকে, হ্যাঁ, যতদিন আমরা বের না হতে পারবো যে
মানে সবার ইকুয়াল পাওয়ার থাকার একটা জায়গা তৈরি না হবে ততদিন পর্যন্ত সমস্যাগুলো থেকে যাবে। এবং আপনি যদি সঠিক বিচার না করেন, হ্যাঁ, দুর্বৃত্ত পরায়ণ যে এখন থেমে যাবে আপনি দিনকে দিন মানে একদিনের তফাতে বা 6 মাসের তফাতে, তা না। আপনার এখন দেখেন দেশে যে পরিস্থিতি, কেউ কারো কথা শুনছে না, সেটা আরেক ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। এখন কেন শুনছে না? ভেতরে অবশ্যই অরাজকতার পেছনে অনেক রকমের রাজনৈতিক দুরভিসন্ধিমূলক আচরণ আছে, এটা সত্য। কিন্তু দিন শেষে তো জনগণ চাইবে যে একটা পরিবর্তন এসেছে, অতএব আমরা যেন একটা কিছুটা তো দেখতে চাই, কিছুটা চাইবে। এখন কিছুটা চাওয়ার পরিবেশ কেন তৈরি হচ্ছে না? এই তৈরি না হওয়ার পেছনের কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে আমরা মানুষ হিসেবেও, আমরা জনগণ হিসেবেও আমরা আসলে কতটা পরিবর্তন চাই। আমরা কি আসলেই পরিবর্তন চাই? আমরা নিজেরা কি পরিবর্তন হই? আমরা দুর্বৃত্তায়নের কথা বলছি, যারা ফেসবুকে লিখছে, যারা কথা বলছে, এমনকি এমনও পাওয়া গেছে যারা একেবারে, আমি একটু আপনাকে থামিয়েই বলছি, যারা একেবারে লিড সিচুয়েশনে আছে, যাদেরকে ছাত্ররা মনে করেছে আকাশসম তারা ব্যক্তিত্ব, তাদের বাবার যে টাকা, সেই টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারার কথা না। তাহলে এই প্রশ্ন আসতেই পারে যে তাহলে তারা টাকাটা কোথায় পাচ্ছে? আপনি যদি কথা বলেন, সবাইকে নিয়ে কথা বলতে হবে। আপনি একজনকে নিয়ে কথা বলবেন আর আমার দলের, আমার মতের সাথে মিলে গেলে তার ব্যাপারে কথা বলবেন না, তাহলে কিন্তু সমতা আসবে না কোনোভাবেই। সমতা আসবে সকল ক্ষেত্রে। সমন্বয়কদেরকে নিয়েও কথা বলতে হবে। উপদেষ্টা মণ্ডলের কেউ যদি কোনো রকম কিছু করে থাকে সেটারও কথা বলতে হবে, আমাকে নিয়েও কথা বলতে হবে, প্রত্যেককে নিয়ে কথা বলতে হবে। আমার যদি শিক্ষকতায় কোনো গলত থাকে, আমার ছাত্ররা যেন ওই পাওয়ার রাখে, আমাকে নিয়ে কথা বলতে পারে। এই পাওয়ারটা যেদিন সকলের মধ্যে আসবে, মানে প্রশ্ন করার অধিকার, প্রশ্ন করা, ক্ষমতাকে প্রশ্ন করার অধিকার যেদিন আসবে, সেদিন আসলে সমতা আসবে। এর আগে সমতা পাওয়া আমাদের জন্য একটু কঠিন। ধন্যবাদ আপনাকে। আশিকুর রহমান, প্রায় সবখানেই তো বৈষম্য দেখছি, এই বৈষম্য সমূলে উৎপাটন করা কতখানি সম্ভব হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ম্যাম যে কথাটা বললেন যে হচ্ছে আমাদের ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। এখন আপনি যদি বৈষম্য দূর করতে চান, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্ন করতে হবে। যে জায়গায় হোক না কেন আপনাকে প্রশ্ন করতে হবে। আমি যদি আমাদের আন্দোলনের শুরু থেকেই বলি, শুরুতে আমরা হল থেকে আন্দোলন করতেছিলাম, তো আমাদের হচ্ছে এমন হলো একদিন হল থেকে হচ্ছে আমরা বের হতে পারতেছি না, মানে আমাদের হল থেকে বের হতে দেওয়া হচ্ছে না, মানে আমরা আন্দোলনে যেতে পারবো না। আমি তখন প্রশ্ন করলাম, আমরা হল থেকে বের হচ্ছি, একটা আমাদের ব্যানার ছিল, আমরা বের হচ্ছি, আমাকে এইভাবে আটকানো হয়েছে, হাত তুমি যেতে পারবা না। আমি প্রশ্ন করলাম কেন যেতে পারবো না? একটা বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য আমরা একটা আন্দোলনে যাচ্ছি। সেই আন্দোলনে ছাত্রলীগের যারা ছিল তারা আমাকে আটকিয়ে দিল যে আমি যেতে পারবো না। তখন এমন একটা সিচুয়েশন হয়েছে, তখন আমাকে মারবে। আমাদের হলের গেটে তালা লাগানো হয়েছে, আমরা চেষ্টা করছি যেভাবে পারি তালা ভেঙে বের হয়ে আসার। এই যে দেখেন, আমি যখন প্রশ্ন করছি যে কেন বের হতে পারবো না, কেন আমাকে আটকানো হবে, এখানে একটা আমার ন্যায্য দাবি, সে দাবির জন্য আমি কেন বের হতে পারবো না? আমি অবশ্যই বের হতে পারবো। এইরকম এই একটা প্রেক্ষিতে আমি নিজে কিন্তু ছাত্রলীগের ছিলাম, নিজে ছাত্রলীগের রাজনীতি করতাম, কিন্তু তারা আমাকে এই যে বাধা দিল, একটা ন্যায্য দাবি, যৌক্তিক দাবি আদায়ের জন্য তাদের কাছ থেকে আমি বাধা পেয়েছি। আমি তখনই কি করলাম, আমি প্রথম ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি। আমি তারা ছাত্রলীগের রাজনীতি করতেছে, যাই করুক, তারা আমাদের কেন ন্যায্য দাবিতে তারা আমাদের আটকাবে? আমরা একটা বৈষম্য শিকার হচ্ছি, যেখানে মেধা এবং কোটার একটা বৈষম্য হচ্ছে। একটা ছেলে সারা জীবন আপনার পড়াশোনা করতেছে, সারা দিনরাত পড়াশোনা কষ্ট করে পড়াশোনা করার পর যখন ভাইপাতে যায়, গিয়ে দেখে সে নাই, তার থেকে কম মার্ক প্রাপ্ত সে এখানে চলে আসতে। সেই জায়গায় আমরা কেন কথা বলবো না? আমরা কথা বলেছি এবং ওই মুহূর্তে বললাম, ওই মুহূর্তে আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি। এবং এই পদত্যাগের কারণে 14 তারিখ আমি পদত্যাগ করেছি প্রথম, এবং 15 তারিখ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। সেই হামলায় আমার হলের এবং 71 হল সহ শুরু করে সবগুলো হলের ছেলেমেয়ে আমার ধরে পিটাইছে। আমি মার খেতে খেতে এমন অবস্থা ছিল, আমি ব্রিটিশ কাউন্সিলের সামনে গিয়ে বসেছি, ওখানে মার খেতে খেতে, ভিসি চত্বর থেকে মার খেতে খেতে ব্রিটিশ কাউন্সিলে গেছি, গিয়ে ওর সামনে বসেছি, ওখানে গিয়ে পর্যন্ত আমাকে মারা হয়েছে। আমি ওখান থেকে হসপিটালে গেছি, হসপিটালে গিয়ে আমাকে ছাত্রলীগ পিটাইছে। আমি আমার জীবনের মানে এতটাই আশঙ্কা ছিল, সেই জায়গা থেকে আমার বন্ধুরা আমাকে ওখান থেকে সরাই নিচ্ছে, মানে আমার ট্রিটমেন্ট পর্যন্ত আমি নিতে পারিনি। সেজন্য ম্যাম যেটা বলতেছিল, আমাদের প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে শিখতে হবে সব জায়গায়। এখন গত 15-16 বছরে সরকার আমাদের সিস্টেমটাকে এমন করছে যে আমরা প্রশ্ন করতে পারতাম না, আমরা ফেসবুকে লেখালেখি করতে পারতাম না। এই যে আপনার ফাদ সবাই চেনেন, সে শুধুমাত্র ছোট একটা বিষয় নিয়ে কথা বলার জন্য তার জীবন আজকে নাই। আজকে যে আমি এখানে দাঁড়ায় আছি, কথা বলতেছি, যদি আমাদের যদি বিপ্লবটা যদি সফল না হতো, আমি এখানে বসে থাকতে পারতাম না। কারণ আমি আন্দোলন করছি, আয়না ঘরে থাকতে হতো আমাকে, কারণ আমি এখানে আসতে পারতাম না।
এই যে সরকারকে আমরা প্রশ্ন করতে পারতাম না, আমাদের যে বাক স্বাধীনতা ছিল না, আমরা যে কোনো কিছু করতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই, সেই জায়গা থেকে আমাদের এখন যারাই আমাদের দায়িত্বে আছে তাদেরকে প্রশ্ন করতে হবে। এই যে বর্তমানে শ্রমিকদের সাথে যে বৈষম্য হচ্ছে, আপনি হয়তো জানেন যে আমাদের যে রপ্তানি আয় হয়, রপ্তানি আয়ের 82%, অর্থাৎ আপনি যদি 100 টাকা রপ্তানি আয় করেন তার 82 টাকা আসে আমাদের শ্রমিকদের কাছ থেকে। শ্রমিক শিল্প, পোশাক শিল্প যেটা বলতেছি আমি, পোশাক শিল্পের কাছ থেকে। সেই পোশাক শিল্পে আপনার বেতন কত? 12,000 টাকা আপনি ন্যূনতম মজুরি নির্ধারণ করতেন, এবং সেটা আপনি কাঠামো ঠিক করেন নাই। এটা কি 12,000ই থাকবে, না সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে? আপনার পোশাক শিল্পে মোট 40 লক্ষ শ্রমিক কাজ করে, এবং এই পোশাক শিল্পের সাথে আপনার প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। সেই শিল্পে আপনার বৈষম্য শিকার কিন্তু এগুলো তো কিন্তু সেগুলো তো আলোচনা করে ঠিক করতে হবে। কিন্তু এখন যেভাবে অচল করে দেওয়া হচ্ছে, তাতে তো সেটা তো আমাদের অর্থনীতি কিংবা দেশের জন্য আরো বেশি ক্ষতিকারক হবে। এখন কথা হচ্ছে সেটাই। এখন আমার পরিচিত বেশ কয়েকজন মানুষ ছিল, তারা আমাকে ফোন দিচ্ছে, ফোন বলতেছে যে আমাদের হচ্ছে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো দাবি এইটা না, যে জায়গা থেকে আমাদের এত পরিমাণে হচ্ছে রপ্তানি আয় আসতেছে, সেগুলোকে আমরা কেন বন্ধ করে দিব? আমাদের অন্য উপায় খুঁজতে হবে, যে উপায়ে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। এগুলো আলোচনার মাধ্যমে কিংবা প্রস্তাবনার মতো, এবং একবারে হবে না। কিন্তু আমরা যদি মনে করি 16 বছরের কিংবা বিগত সব সংকটের দিনগুলোর সংকটের সময় একদিন হবে, সেটা তো হবে না। স্টেপ বাই স্টেপ করতে হবে, এবং সরকারকে সময়ও দিতে হবে। অবশ্যই। এবং এই যে আমাদের যে পোশাক শিল্পে যে আন্দোলন হয়েছিল 2023 সালে, যে হচ্ছে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যে গুলি করে মারা হয়েছিল, সেখানেও গুলি করে মারা হয়েছে। এবং আমরা জানি যে পোশাক শিল্পে মানে শিল্প পুলিশ আছে, বা ওদের আলাদা পুলিশ থাকে, এবং এই পুলিশদের যারা ফ্যাক্টরি মালিক ছিল তারা নিজেদের কাজে লাগে, পেটো বাহিনী এসে ইউজ করতে। এখন দেখেন, আপনি একটা জায়গায় আছেন, এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের তো হচ্ছে সংগঠন করার অধিকার আছে। সংবিধানে বলা আছে যে আপনি যে কেউ হচ্ছে সংগঠন করতে পারবে, সংবিধানের 38 নং অনুচ্ছেদ অনুযায়ী যে কেউ আপনার হচ্ছে সংগঠন করতে পারবে। কিন্তু আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে আমরা কি করতে পারি না, সংগঠন করতে পারি না। আমরা আমাদের দাবি দেওয়া বলতে পারি না। আমরা আমাদের যে ন্যায্য দাবি, যে আমি যে মজুরি, সেটার জন্য আমাকে মাঠে নামতে হচ্ছে। আমার মজুরি ঠিক মতো দেওয়া হয় না, সময় মতো দেওয়া হয় না। এই যে দেখেন, প্রতিটা সেক্টরে, শুধু আমি পোশাক শিল্প না, আপনি মেডিকেল সেক্টরের কথা বলেন না, শিক্ষা খাতে দেখেন, আজ আপনি সারাদিন পড়াশোনা করতেছেন, আর একটা মানুষ 1 লাখ টাকা দিয়ে বিসিএস প্রিলির হচ্ছে কোশ্চেন পেয়ে যাচ্ছে। আপনি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিউজ আসছে যে 3 লাখ টাকা দিয়ে সিট নেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমার এলাকা, শুনি যে হচ্ছে 20,000 টাকা হলে সিট হয়ে যাচ্ছে। প্রতিটা সেক্টরে এই অবস্থা। আপনি তো ডাক্তারদের কথা বলেন, ব্যারিস্টার রুমিন ফারহান একটা কথা বলেছিলেন, তিনি নাকি এখন চিন্তা করেন, ডাক্তারের কাছে যাওয়ার আগে তিনি নাকি ভাবেন যে ডাক্তারের ব্যাকগ্রাউন্ড কি, তিনি আওয়ামীপন্থী না বিএনপিপন্থী। কারণ গত 15 বছরে এমনভাবে দলীয়করণ হয়েছে, সব জায়গায় তিনি আওয়ামী মানুষ। এখন আপনি ভাবতে হচ্ছে ডক্টরের কাছে যাওয়ার আগে যে উনি আওয়ামীপন্থী না বিএনপিপন্থী। যদি আওয়ামীপন্থী হয়, আপনার যদি ক্ষতি করে, আপনি শুধু তাই কেন, আপনি দেখেছেন যে আমাদের আইন আদালতে একটা সময় যে কাকে আপনার জামিন দেওয়া হবে, কাকে ধরা হবে, কাকে ছাড়া হবে, সব এরকম করে তাকিয়ে থাকতো, কারণ একদলীয় সব আপনার আইনজীবী। এবং এখন কি দেখা যাচ্ছে, এখন আপনার বড় বড় সন্ত্রাসীরাও, এমনকি একেবারে খুনের যারা আসামি, যারা একেবারে আপনার নির্দিষ্ট অপরাধের আসামি, তাদেরকেও আপনার একেবারে পাইকারি দরে ছেড়ে দেওয়া হচ্ছে। এইটা একটা ভালো পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের মানে এই যে 15-16 বছর ধরে ছিল, আমাদের অনেক আইনের শিক্ষক ছিল এবং অনেক প্র্যাকটিস করে, তারাও আমাদের হচ্ছে গেস্ট লেকচারার হিসেবে আসে, তারা আমাদের সাথে কথা বলে। তো তাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের একটা লিগ্যাল বিষয়, সেটা হচ্ছে আমরা সমাধান পাবো এবং আমাদের পক্ষে রায় আসবে, সেটাকে কি করা হয়, খারিজ করে দেওয়া হয়। আমাদের পক্ষে রায় আসে না। কেন রায় আসে না? যদি জাজকে প্রশ্ন করা হয়, ওপর থেকে অর্ডার। আবার বড় বড় সন্ত্রাসীদেরকেও ছেড়ে দেওয়া হয়। জি, আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব রাজিকুজ্জামান রতন, বলা হয়ে থাকে আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ধনীদের ক্ষেত্রে আইনের প্রয়োগ একরকম, আর গরিবের ক্ষেত্রে আরেক রকম। অর্থনীতি, রাজনীতি কিংবা রাষ্ট্রীয় সেবা পাওয়ার ক্ষেত্রেও এরকম বৈষম্য কিন্তু আমরা হরহামেশা দেখে থাকি। এই বৈষম্য সাধারণ মানুষের জীবনে আসলে কি ধরনের প্রভাব ফেলছে আমরা শুনবো, কিন্তু একটি বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো। দর্শক, কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। জনাব রাজিকুজ্জামান রতন, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে আইন সবার জন্য সমান,
এটা একটা জনপ্রিয় কথা, সবাই আমরা শুনি যে আইন সবার জন্য, কিন্তু বাস্তবে দেখি আইন নিজের মতো চলছে না। ধনীদের জন্য একরকম আইন, গরিবের জন্য আরেক রকম আইন, এবং কারো কেউ যদি প্রভাবশালী হয় তার জন্য আরেক রকম আইন। তো অর্থনীতি, রাজনীতি কিংবা রাষ্ট্রীয় সেবা পাবার ক্ষেত্রেও এমন বৈষম্য কিন্তু হরহামেশা আমরা দেখছি। এই বৈষম্য সাধারণ মানুষের জীবনে কিংবা রাষ্ট্রের জীবনে কি ধরনের প্রভাব ফেলে? ধন্যবাদ। আইন সবার জন্য সমান, এটা খুবই বহুল প্রচারিত, মুখরোচক এবং অকার্যকর একটা কথা। অনেক আগে ওই সক্রেটিসের সময় কথা বলা ছিল যে আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো, বড় বড় পাখিরা এটা ছিঁড়ে বেরিয়ে যায় আর ছোট ছোট মাকড়সা কিংবা ছোট ছোট পতঙ্গ এখানে ধরা পড়ে। তাহলে আইনে ছোটরা ধরা পড়বেন, বড়রা আইনকে তোয়াক্কাই করবেন না। এটা আমরা দেখেছি যে সমাজ যদি শ্রেণী বিভক্ত থাকে, উভয় শ্রেণীর জন্য একই ধরনের আইন কখনো হয় না। আইন প্রণয়ন করে কে, আর আইন প্রয়োগ করা হয় কার উপরে। এই জন্য আমাদের এখানে খুব একটা গালভরা কথা আছে না, যে রুল অফ ল। একসময় রুল অফ ল আমাদের দেশে কার্যকর হয় না, আমরা রুলড বাই ল, এই কথাটা বলার কারণে বিচারপতি শামসুদ্দিন মানিক আমাকে আদালত অবমাননার জন্য অভিযুক্ত করেছেন। 6 মাস আমাকে হয়রানি করিয়েছিলেন, যে এর মধ্য দিয়ে নাকি অ্যাপেক্স কোর্টের স্যাংটিটি ইজ সিভিয়ারলি টার্নিশড বাই মাই অ্যাটর্নি। আচ্ছা, এখন সেইটা তো আমরা দেখেছি। এরপরে আমরা যদি বলি যে আইন তাহলে কিভাবে তৈরি হয়, আইন কিভাবে প্রয়োগ হয়, এবং আইনের সুফল কারা পাবেন। আইনের দৃষ্টিতে সবাই সমান, এই কথাটা আসার আগে কিন্তু সেই আমরা যদি বলি রাজতন্ত্র ভেঙে যখন গণতন্ত্র বা রাজতন্ত্র ভেঙে যখন পুঁজিবাদের উন্মেষের সময় এসেছিল, তখনই কিন্তু এই কথাটা এসেছিল যে যে ব্যক্তি আইন তৈরি করেন, যিনি বিচার করেন এবং যিনি শাস্তি দেন, তার যদি এক ব্যক্তি হয়ে যায় তাহলে স্বেচ্ছাচারের একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়ে যায়। সেখান থেকে মন্তেস্কু এই কথাটা বলেছিলেন যে সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিন, এটা করতে হবে যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসন, তাদের রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে এবং প্রত্যেকের উপর ইন্টারডিপেন্ডেন্ট, এবং প্রত্যেকের উপর একটা সতর্ক নজরদারি করবে। এবং এই নজরদারিটা ভালোভাবে করার জন্য ফোর্থ স্টেট, রাষ্ট্রের 3টা অঙ্গের পরেই আবার আরেকটা স্টেটের কথা বলা হয়েছিল, প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যমের কথা। এই সংবাদ মাধ্যম যখন পঙ্গু হয়ে যায় তখন বাকিগুলো কিন্তু স্বেচ্ছাচারী হওয়াটা তাদের সুযোগটা বেড়ে যায়। এখন পার্লামেন্টারি জবাবদিহির প্রশ্নটা পড়ে, একটা সামাজিক জবাবদিহি তো লাগবে, সেই সামাজিক জবাবদিহিতা নষ্ট হয়ে যায়। এবং আমরা যখন বলি বৈষম্য, তখন বুঝতে হবে বৈষম্যের উৎসটা কী। বৈষম্যের উৎস হচ্ছে শোষণ। শোষণ থাকলে তার ফলাফলে বৈষম্য আসবে, আর বৈষম্য থাকলে তার মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে অনেক জায়গায়, যে আমি তো গরিব, আমার পক্ষে কি এটা করা সম্ভব, কিংবা আমার তো পয়সা আছে, আমার এসব না মানলেও চলে। যে কারণে আমাদের এখানে একটা কথা আছে না, যে ল মেকার তারা সবসময় ল ব্রেকারের ভূমিকা পালন করে, যে পার্লামেন্টে বসে জনগণের জন্য ট্যাক্স আরোপ করছে না, নিজের জন্য ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবস্থা করছেন। তো এইটা কি জিনিস দাঁড়ায়? এগুলো আমরা তো আমাদের এখানে দেখেছি যে বৈষম্যের উৎস যদি বলি শোষণ, আর বৈষম্যকে বহাল রাখবার জন্য আইন, তাহলে শোষণমূলক ব্যবস্থা এবং শোষণমূলক ব্যবস্থার পরিপূরক আইন যদি থাকে, তাহলে কত জায়গায় যে বৈষম্য হয়। তার প্রথম একটা বিষয়, যেমন আশিক বললেন যে আমাদের মজুরি বৈষম্য আছে। আচ্ছা, আমাদের কি নারী পুরুষের বৈষম্য নাই? আমাদের এখানে কি ধর্মীয় বৈষম্য নাই? আমাদের এখানে কি জাতিগত বৈষম্য নাই? আদিবাসী কথাটাই বলা যাবে না, ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে হবে। ক্ষুদ্র কথাটা বলেই প্রথমে তাকে অপমানিত করা হলো যে তুমি তো ক্ষুদ্র, তারপরে হচ্ছে তুমি নিগোষ্ঠী, এরম যে বলা হলো, এটা কি তার কষ্ট লাগেনি তাদের? কিংবা আমরা যদি বলি শিক্ষার ক্ষেত্রে বৈষম্য তো মানে আকাশ পাতাল মানে মতো। স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য মানে যন্ত্রণা, আচ্ছা মা হওয়ার যন্ত্রণা সব মায়েরই আছে। আমরা একটা শ্রমিক রাজনীতি করার কারণে একটা কথা বলেছিলাম, সরকারি কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস, বেসরকারিদের জন্য 4 মাস। আমরা বললাম যে এইখানেও একটা শেষ পর্যন্ত বৈষম্য এনে দাঁড় করালেন। হাসপাতালে চিকিৎসার বৈষম্যের ক্ষেত্রে যে কী, যে হাসপাতালে বারান্দায় গিয়ে, ঢাকা মেডিকেল কলেজে বারান্দায় গিয়ে থাকা মুশকিল হয়ে যায়। আবার সেইখানে বাংলাদেশে কিন্তু 5 স্টার মানের হোটেলের মতো হাসপাতাল আছে, যেখানে হোটেলের ফ্যাসিলিটিস আছে, চিকিৎসা কী আছে এটা জানি না, চিকিৎসার বাণিজ্যিকরণ হয়েছে, কিন্তু ফ্যাসিলিটিসটা এরকম আছে। আর বিচার, আপনি কি বিচার পেতে পারবেন বৈষম্যমূলক এই সমাজে? আমি কি হাইকোর্টের বারান্দায় যেতে পারবো? আমি তো বিচারের জন্য, আমরা শ্রম আদালতে দেখেছি 4 মাসের নোটিশ পেয়ে এটা পাবেন কত? 35,000 টাকা। কিংবা মাতৃত্বকালীন বেনিফিট তাকে দেওয়া হয়নি, সেটার জন্য সে কত পাবে? 50,000 টাকা। এর জন্য যদি 2 বছর আদালতের বারান্দায় ঘুরতে হয়, সে একটা সময় হতাশ হয়ে বলে যে আদালতে গিয়ে আর লাভ নাই। অনেক সময় বলে না, শ্রমিকরা কেন অসন্তুষ্ট হয়ে রাস্তায় নামে, যখন তারা দেখে আদালতে তাদের জায়গা নাই,
আইন তাদেরকে প্রোটেকশন দেয় না, বিচারে তার সুরক্ষা নাই, তখন রাস্তায় তার মনে করে, তখন ইট মারাটাই তার কাছে মনে হয় একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, যে এই যে এটা মেরে আমি আমার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালাম। তখন আবার তার উপর কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ঝাঁপিয়ে পড়ছে। তার আগে যে এতগুলো গুলি করতেও তাকে দ্বিধা করছে, মানে সংকোচন। এই জন্য আমরা যদি বলি, আর সবচেয়ে বড় আর একটা বৈষম্য হয়েছিল নির্বাচনে। নির্বাচন মানে কি? যাচাই বাছাই করার পদ্ধতি। আমি যাচাই বাছাই করার পদ্ধতি আমি ভোট দিতেও পারবো না, ভোটে দাঁড়াতেও পারবো না। ভোটে দাঁড়াতে গেলে আমাকে 25 লক্ষ টাকা নির্বাচনী খরচ করার মতো মিনিমাম একটা সামর্থ্য লাগবে, তাই না? কিন্তু 25 লক্ষ টাকা বাংলাদেশে ভোট হয় না তো। এখন নমিনেশন বাণিজ্য, কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন বাণিজ্য, ফলে প্রথমেই মানুষ মনে করে ভোটের দুটো ভাগ হয়ে গেছে। একদল ভোটে নির্বাচনে দাঁড়াবেন, আমরা ওই রকম মানুষ না। আর আরেক দল ভোট দেবেন, এবং ভোট দেওয়ার আগেও যেটা বললো না, বলা হয়েছিল যে তোমার আর ভোট দেওয়ার দরকার নাই, আমি তো তোমার ভোট পেয়ে গেছি। তো এইরকম করে নির্বাচনে একটা মানে ভয়াবহ বৈষম্য তৈরি হয়ে আমাদের মনন জগতে একটা বৈষম্যের ছাপ পড়ে গিয়েছিল, যেটা রাশেদ আপা বললেন যে কলোনিয়াল অথবা সাবমিসিভ যে কালচারটা আমাদের এখানে তৈরি হলো, এটা হচ্ছে ভয়ানক বিপদের জায়গা। ছাত্র আন্দোলনকে আমি অভিনন্দন জানাই এই জায়গায় যে 1990-এ আমি একজন ছাত্র আন্দোলনের সংগঠক ছিলাম। সেই দিন আমরা স্বৈরাচারের পতনের পরে ভেবেছিলাম একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বোধহয় প্রবর্তন হবে, আমরা পারি নাই। সেই দিন আমরা ছাত্ররা আন্দোলন করে ঘরে ফিরে গিয়েছিলাম যে বলেছিল বাকিটা রাজনীতিতেই হবে। আমরা সর্বদলীয় ছাত্রকে নেতারা শুধুমাত্র উপদেষ্টা পরিষদ গঠন করে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আমরা দায়িত্বটা শেষ করে দিয়েছিলাম। এবার তো অন্তত তারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে। মানুষ এখন দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কি আছে। তারা কি তাদের ক্ষমতাটাকে আবার পোক্ত করে ফেলতে চান? তারা কি এমন কোনো পরিস্থিতিটিকে প্রমোট করতে চান যে ভবিষ্যতে যে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা দেশে তৈরি হচ্ছে কি হবে না এরকম? ফলে আমাদের কিন্তু এই প্রশ্ন করার জায়গাটাও আবার আসতে হবে। প্রশ্ন করার শক্তিটা সমাজ থেকে হারিয়ে দেওয়া মানে দূর করে দেওয়ার একটা চেষ্টা ছিল। আনুগত্যের একটা এমন সংস্কৃতি তৈরি হয়েছিল, এমনকি আপনারা সাংবাদিকরাও যখন একটা প্রেস কনফারেন্সে যেতেন তখন গিয়ে ভাবটা এরকম হতো যে আমি কি প্রশ্ন করব না প্রশংসা করব। তো বেশিরভাগ ক্ষেত্রে বলতে প্রশংসা করলেই ভালো লাগে। তা আমরা দেখতাম যে প্রশ্নের নামে ব্যাপক প্রশংসা হতো, এবং এটা দেখে আমাদের সংস্কৃতিটা কি দাঁড়াতো না, সেটা কিন্তু এখনো বিদ্যমান, এখনো কিন্তু শক্তভাবে প্রশ্ন করার জায়গাটা গড়ে ওঠেনি। একটা পাওয়ার সিকিং টেন্ডেন্সি আছে যে আমার ক্ষমতা থাকলে সব কিছু করার ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে আপনাকে ক্ষমতাহীন বানানোর ক্ষমতা আছে, এবং ক্ষমতাটাকে অসীম করে ফেলার একটা ব্যবস্থা এখানে আছে। সেটা অর্থনীতিতে আছে, সেটা সংস্কৃতিতে আছে, এবং সেটা রাজনীতিতে আছে। এই জায়গাটা এটাকে যদি ভাঙতে হয় তাহলে নোশন অফ পাওয়ারের এর পাশাপাশি সাবমিশন টু দ্য পাওয়ারফুল এর জায়গাটাও কিন্তু একটু ভাঙতে হবে। যে এইটা ভাঙতে গেলে কি করবে? আমাদের এই আন্দোলন একটা দরজা খুলে দিয়েছে। এটাকে আপনারা আবেগে অনেকে হয়তো বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা, ঠিক আসলে স্বাধীনতার মতো না বলা উচিত। এটা আপনারা হয়তো আরও ভালো করে ভেবে দেখবেন। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক সংস্কৃতির উল্লম্ফনের কথা বলবো। এটা একটা বলবো চিন্তার জগতে একটা নতুন জাগরণের কথাটা আমরা বলবো। আমাদের দেশে আমরা এ পর্যন্ত 3টা গণঅভ্যুত্থান তো দেখলাম। সাইদ ভাইয়ের হচ্ছে 3টাই দেখার মানে সৌভাগ্য হয়েছে, আমার 2টা দেখার সৌভাগ্য। সাইদ ভাই 69-এর গণঅভ্যুত্থান দেখেছেন, সেখানে আমরা দেখেছি যে কিভাবে আসাদের জীবন স্ফুলিঙ্গর মতো একটা দাবানল সৃষ্টি করে দিল, এবং আইয়ুব খান থেকে ক্ষমতাটা চলে গেল ইয়াহিয়া খানের কাছে। 90-এ আমরা ডাক্তার মিলনের জীবনদান আর একটা স্ফুলিঙ্গ তৈরি করলো। তার আগে আমরা আরও অনেক নূর হোসেনের জীবনদানও দেখেছি, কিন্তু ডাক্তার মিলনের জীবনদান একটা স্ফুলিঙ্গ তৈরি করলো। তারপরে আমরা দেখলাম যে সামরিক শাসন থেকে একটা বেসামরিক শাসনের দিকে চলে গেল, কিন্তু বেসামরিক স্বৈর শাসনের দিকে আবার একটা চলে গেল। এইবার আর একটা ঘটনা, ওই 2 অভ্যুত্থানে পদত্যাগ হয়েছিল, এইবার কিন্তু পদত্যাগের সঙ্গে সঙ্গে দেশত্যাগ হয়েছে। ফলে এটার কিন্তু রূপটা অনেক বেশি। এইবার সংগঠিত রাজনৈতিক শক্তির তুলনায় অনেক বেশি মানুষের আবেগের শক্তি এবং মানুষের অংশগ্রহণের শক্তিটা ছিল বেশি। যে কারণে আমরা দেখি যদি 1000 জনের মৃত্যুর তালিকা দেখি, তার মধ্যে 500-এর কাছাকাছি ছিল শ্রমজীবী মানুষ। যদি আমরা কেন এই শ্রমজীবী মানুষ নামলো? হকার, দোকানদার। কারণ হকার সে কিন্তু গণতন্ত্র বোঝে নাই, সে বুঝেছে প্রতিদিন তাকে 150 টাকা করে ওখানে চাঁদা দিতে হয়। একটা ভ্যানে করে যে তরকারি বিক্রি করে, সেও এখানকার ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে সবাইকে প্রতিদিন 250 টাকা চাঁদা দিতে হয় একটা ভ্যানের জন্য। তার কাছে কিন্তু এইখান থেকে মুক্তি পাওয়াটাই ছিল তার বড় কথা, যে আমি এখান থেকে একটু মুক্তি পেতে চাই। এই জন্য হকার, ভ্যান চালক, রিক্সা চালক, আমাদের দোকান কর্মচারী, আমাদের গার্মেন্টস শ্রমিক, এরা যে দলে দলে নেমেছে, ইনফর্মাল সেক্টরের শ্রমিকরা যে এত জীবন দিল, এই জীবন দেওয়ার মধ্য দিয়ে ছাত্রদের সঙ্গে শ্রমিকের রক্তটা কীভাবে মিশে গেল। এবং আর একটা কী জিনিস দাঁড়ালো, 93 জন শিশু মৃত্যুবরণ করেছে।
তার মধ্যে 60 জনের মতন শিশু হচ্ছে শ্রমজীবী শিশু। তার তো স্কুলে যাওয়ার কথা ছিল। শিক্ষার বৈষম্যটা এমন যে স্কুল থেকে এসে চলে এসেছে গ্যারেজে কাজ করতে, গ্যারেজ থেকে সে মিছিলে এসেছে, মিছিলে এসে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে। আর যে শিশু সমাজটা এখনো বোঝে নাই, বাবার কোলের চাইতে নিরাপদ আশ্রয় সে আর ভাবে নাই, মায়ের কোলের চাইতে নিরাপদ আশ্রয় ভাবে নেই, বাবার কোলেই শিশুকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে এই যে এত মৃত্যু আমাদেরকে জাগিয়ে দিল, মৃত্যু অনেক সময় ভয় দেখায়, এবার মৃত্যুকে ভয় দেখিয়ে মৃত্যু যে এমন করে জাগিয়ে তুললো মানুষকে, আমরা বলবো এটা একটা চেতনার জগতের নতুন জাগরণ হয়েছে। এটা তৃতীয় গণ অভ্যুত্থান, কিন্তু জাগরণের দিক থেকে বিশাল ক্ষমতা, বিশাল। এইটাকে আমাদের কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এরকম একটি স্পিরিট থাকা, দি স্পিরিট অফ দ্য মুভমেন্ট, এটা যদি আমরা ধরি, তাহলে যেটা হতে হবে, এই যে ইতিমধ্যে তোয়াজ, তোষামদ, আমরা চেয়েছিলাম ব্যবস্থা বদল, আমরা দেখতেছি এখানে মানে এখানে দখলবাজি। আমরা তো ব্যবস্থা বদল চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম এই সরকারের চরিত্রের বদল, আমরা শুধু চেহারা বদল দেখছি। এখন পাড়ায় মহল্লায় অনেক চেহারা বদল হয়ে যাচ্ছে, সাইনবোর্ডও বদল হচ্ছে। হ্যাঁ, সাইনবোর্ড বদল হচ্ছে, কিন্তু আমরা তো পোস্টার হ্যাঁ আমরা স্ট্রাকচার একই আছে, চেহারা বদল চাইনি, আমরা তো চরিত্রটা বদল। এখন চরিত্রকে 1 মাসে বদল করা সম্ভব হবে? আজকে 1 মাস 2 দিনে তো চরিত্র বদল হবে না, কিন্তু চরিত্র বদলের সূচনা থেকে হবে। তো একটা কথা বলে আমি একটু শেষ করি। মানুষ যখন শোষিত হয়, তখন সে নিপীড়িত হয়, বৈষম্য তৈরি হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা অপমান বোধ জেগে ওঠে। এই আন্দোলনে কিন্তু নিপীড়নের পাশাপাশি অপমানটাও মানুষকে খুব তাড়িত করেছে। আমরা অন্তত ক্ষমতায় যারা আছেন তারা যেন এইটুকু ভাবেন, মানুষকে যেন তারা আর অপমান না করেন। এই যে অপমানিত ক্ষুব্ধ হয়ে যাওয়ার প্রতিক্রিয়া যে কী হয়, সেটা আমরা গণভবনে হামলায় দেখেছি, অন্যরা তো অনেক কিছু দেখেছি। কী এমন ঘটনা ঘটলো যে মানুষ এরকম দীর্ঘদিন ধরে কতভাবে অপমানিত হয়েছে, কতভাবে লাঞ্ছিত হয়েছে। যখন মানুষ বলছে জিনিসের দাম বেশি, তখন বলছে ইউরোপে তো এর চেয়েও বেশি। আর যখন যদি বলে যে না আমার সংসার চলছে না, বলছে আরে আমরা তো দেশটা এখন বেহেশত বানিয়ে ফেলেছি। আর সবসময় আমাদের যেটা বলা হয়েছে যে আমাদের সংসার চলছে না, মজুরি বাড়াও, আগে কত ছিল? কিংবা এখনও যদি সেরকম হয়, আমরা যদি কোনো দাবি তুলি 15 বছর কি বলেছিলেন, এরকম যদি আবার বলা শুরু হয়, তাহলে কিন্তু আবার নতুন করে নতুন অপমানের একটা জ্বালা মানুষের মধ্যে তৈরি হবে। আমরা মনে করব যে এই সরকার অন্তত কয়েকটা পথ তৈরি করবেন, সেটা আমি একটু পরের সেগমেন্টে বলবো। কিন্তু একটা জিনিস হবে যে মানুষের প্রশ্নকে যেন অপমান করা না হয়, মানুষের জানতে চাওয়াকে যেন অবরুদ্ধ করে দেওয়া না হয়, এবং বৈষম্যের যে বেদনা, মানুষকে বৈষম্য থেকে মুক্তির আকুতিতে রাজপথে নেমে এসেছিল, যে যে জায়গায় বৈষম্য আছে সেই জায়গায় যেন সংস্কারের হাতটা দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে বলেছেন। আনিকা তাসিনা, কিছুক্ষণ আগেই জনাব রাজিকুজ্জামান রতন বলেছেন দ্য স্পিরিট অফ দ্য মুভমেন্ট, সেটা যেন ঠিক থাকে। কারণ মানুষ অনেক স্বপ্ন দেখেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে, এই এত রক্ত, মানে বুকের রক্ত ঢেলে দেওয়া যে শহীদরা, তাদের জন্য কিন্তু সেটা থাকতে হবে। আমরা যদি বলি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ছাত্র জনতা স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে, কিন্তু বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণের পথে কী ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন, কী ধরনের চ্যালেঞ্জ এখন রয়ে গেছে? আচ্ছা, আসলে আমাদের আলোচনায় অনেক কিছু উঠে এসেছে, কোথায় বৈষম্য হচ্ছে এবং এই বৈষম্যের উৎস কী। আমি কিছু জিনিস আসলে এখানে অ্যাডিশনালি অ্যাড করতে চাই যে আমাদের সংবিধানে অনুচ্ছেদ 7 একদম এক্সপ্লিসিটলি বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। অনুচ্ছেদ 27 বলা আছে যে আমাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই, আমরা সবাই সমান, নাগরিকেরা সমান, এবং আমরা সকলেই এই আইনের আওতাভুক্ত এবং আমাদের সকলের সমান অধিকার আছে। আমাদের 2022 সালে বৈষম্য বিরোধ বিলও হয়েছে এবং 1984 সালে আমরা সিডাও র্যাটিফিকেশন করেছি নারীর প্রতি বৈষম্য বিলোপের জন্য। এখন আপনারা যদি এই পুরো সিস্টেমটার দিকে তাকান, সংবিধানের ভেতরে যে বৈষম্য বিলোপের কথা বলা আছে কিংবা জনগণকে যে মালিকানা দেওয়ার কথা আছে স্টেটের, এটা আসলেই বাস্তবিক রূপ কি পেয়েছে? উত্তর হলো পায়নি, কারণ আমাদের কনস্টিটিউশনালিজমের স্পিরিটকে ধারণ করতে পারেনি। এক কথায় কনস্টিটিউশনালিজম পাস করার জন্য আমাদের সংবিধান অযোগ্য। এখন আপনি দেশের একটি আইনের মূল দলিলে যদি এই ধরনের ভেগ কথাবার্তা দিয়ে পাস করে দিতে চান যে আমি তো বৈষম্য নিয়ে কথা বলেছি, আমি তো আইন পাস করেছি, আমি তো
সবসময় এটা নিয়ে কাজ করছি, আমি ডিএসএ চেঞ্জ করে সিএসএ করেছি, ঠিক আছে, তো কার্যকরী করা এবং এটার অ্যাপ্লিকেবিলিটি সমাজের সকল স্তরে ছড়িয়ে দেয়। আমরা মেইন সমস্যাগুলোর দিকে তাকাচ্ছি, কিন্তু সমস্যার সমাধান কিভাবে হবে সেই জিনিসও মনে হয় আমাদের এখন নজর দেওয়া উচিত। কনস্টিটিউশনালিজমের স্পিরিট ধারণ করতে আমার মতে এই সংবিধান বদলিয়ে ফেলতে হবে। সংবিধান থাকলেই এটা কোনোভাবেই এই জিনিসটা করা সম্ভব হবে মানে সংবিধানের সংস্কার করার কথা বলছেন না। সংবিধানের সংস্কার করলেও যেটা হয় যে দল ক্ষমতায় আসে তার মতো করে এবং সংবিধানের সংস্কার কিন্তু বাতিলও হয়ে যায়, এটাও দেখেছেন আপনারা পলিটিসাইজেশনের জন্য। এই সংবিধানের ভেতরেই তো আসলে কনস্টিটিউশনালিজমের মেইন স্পিরিটই ধারণ হচ্ছে না। এই সংবিধান আসলে সামনের একটি নতুন বাংলাদেশকে কিভাবে লিড দিবে এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে 6টা কমিশনের মধ্যে সংবিধান সংস্কারে একটি কমিশন গঠন করা হয়েছে, এই জিনিসটি নিয়ে আসলে খুব জোর দিয়ে ভাবা উচিত যে এই সংবিধান সংস্কার করে কি আমরা আমাদের স্পিরিটকে প্রপারলি ধারণ করতে পারবো কিনা। আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে এই সমস্যাগুলো যে উঠে এসেছে, সমস্যার আসলে সমাধান কি হতে পারে এই বিষয়। যেমন শ্রমিকদের যে বিষয়টা, আমাদের ট্রেড বডিগুলোতে লাস্ট 15 ইয়ার্সে আমরা কোনো ধরনের প্রপার ইলেকশন দেখি নাই। নির্বাচন কি শ্রমিক নেতা কিভাবে উঠে আসবে এটা আমরা দেখি নাই। তো ট্রেড বডিগুলোতে যদি লেজিটিমেট লিডার্স না হয়, অর্গানিকভাবে যদি আমাদের শ্রমিক নেতা না উঠে আসে, শ্রমিকদের ভয়েসগুলো কারা হবে? কে শ্রমিকদের হয়ে কথা বলবে? আমাদের ভয়েস হিসেবে আপনি দেখবেন প্রত্যেকটা স্তরে যারা আছে, ইনফ্যাক্ট মাইনরিটি হোক, রিলিজিয়াস গ্রুপ হোক, শ্রমিক হোক, ছাত্র হোক, আমার ছাত্রদের ভয়েস হিসেবে এতদিন প্রতিনিধিত্ব করেছে ছাত্রলীগ, আমার শ্রমিক হিসেবে প্রতিনিধিত্ব করেছে স্বৈরশাসকের দোসরেরা। ইনফ্যাক্ট ফরেন মিশনেও আপনি দেখেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এই স্বৈরশাসকের সহযোগীরা, তাই নয় কি? আমাদের প্রতিনিধিত্ব, জনগণের প্রতিনিধিত্ব যারা করছে তারাই তো এই বৈষম্যমূলক এই যে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা, এটির কারণেই তারা এই পদায়ন পেয়েছে এবং এটিকে পুঁজি করেই তারা এই ক্ষমতাটাকে ব্যবহার করছে। এই জায়গাগুলো আমাদের একদম এই মুহূর্তে সংস্কার প্রয়োজন এবং এই জায়গাগুলোতে আমাদের সংস্কারের ক্ষেত্রে যেটি লক্ষ্য রাখতে হবে, প্রথমে আমাদের সমস্যা চিহ্নিত করতে হবে এবং সমস্যার স্থায়ী সমাধান দিতে হবে। আমি একটা সমাধান দিয়ে দিলাম যে টেম্পোরারি অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে আমার দেশ ততদিন সুন্দর চলবে, বাকি সময় আবার আরেক সরকার আসবে, আবার আমি সেই সমস্যায় জর্জরিত হব। এটা হলে কিন্তু আবার আমাদের সেই আগের যে পুরনো কাঠামো সেটিতেই আমরা ফিরে যাব। এবং আরেকটি বিষয় যদি আমি বলি যে এই যে ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে, ঢালাওভাবে যেহেতু মামলা দেওয়া হচ্ছে, ধরে নেন ঢালাও বিচারহীনতার সংস্কৃতিতেই আমরা আবার যাচ্ছি। কারণ আমরা দেখছি যে IHL এর রুল, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের আন্ডারে সুপিরিয়র রেসপন্সিবিলিটি দিয়ে এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফাঁসি দেওয়া হয়েছে। এই জিনিসটা আমরা কিভাবে বিশ্বাস করব যে সামনেও IHL এর রুল দিয়ে এড অ্যাবেড কিংবা হচ্ছে ইনস্টিগেশনের মামলায় হচ্ছে আমার ফাঁসি হবে না, রাষ্ট্রদ্রোহের মামলায় আমার ফাঁসি হবে না। আপনি একটি কথা বলছিলেন জিমের কথায় যে হয়তো বা আমরা আজকে আন্দোলন সফল না হলে আয়না ঘরে থাকতাম। আমি বলতে চাই যে আসলে কি স্বৈরশাসক এতটা জেনারাস ছিল যে তিনি আমাদের আয়না ঘরের মতো জায়গায় রাখার মতো এইটুকু তার আসলে বড় মন ছিল? আসলে তো না, আমার মনে হয় না। তিনি ফেলতে পারত, আমার তো তাই মনে হয়। কারণ সমাজের স্তরে স্তরে আইনগুলোকে এমনভাবে সাজানো হয়েছে, গভর্নমেন্ট বডিকে এমনভাবে সাজানো হয়েছে, কমিশন, কাউন্সিল। আপনি দেখেন যে পুলিশ কি করেছে, পুলিশ ছিল এতদিন পার্টি অফিসার্স এবং সমাজের আপনি সচিবদেরকে দেখেন, ডিসিদেরকে দেখেন, আমি সবাইকে ঢালাভাবে বলছি না, কিন্তু তারা পার্টি অফিসার্সদের দায়িত্ব পালন করেছে। এমন প্রত্যেকটা জায়গায় যদি তারা আইনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বেআইনি কাজ করে থাকেন, সেই দেশটাকে সংস্কার করতে হলে আমাদের আসলে মেইন রুটে গিয়ে সংবিধানের মতো জায়গা থেকে শুরু করে গভর্নমেন্ট বডি, কাউন্সিল, কমিশন, প্রত্যেকটা জায়গায় আমাদের ইন্ডিভিজুয়াল যে বডি আছে, যেমন নির্বাচন কমিশন বলেন কিংবা অন্যান্য কাউন্সিল, কমিশন, গভর্নমেন্ট বডি বলেন, এগুলোকে আসলে আমাদের আরও বেশি স্বয়ংসম্পূর্ণ করতে হবে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। ব্যবসা বাণিজ্য সহ প্রতিটি জায়গায় প্রতিযোগিতা থাকবে, সেটা স্বাভাবিক। পরিশ্রমী এবং মেধাবীরা এগিয়ে যাবে, আর যারা কষ্ট করবে, যারা কাজ করবে, তারা তার কাজের মজুরি পাবে। এটা কিন্তু স্বাভাবিক
মানে সবাই সেটাই জানে, কিন্তু দেশে যেভাবে লুটপাট করে একটি এলিট শ্রেণী গড়ে উঠেছে, এটা কিন্তু মানে সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? এবং এই যে লুটপাট করে এলিট শ্রেণী গড়ে ওঠা, এটা কিন্তু শুধুমাত্র গত 15 বছর না, অনেক দিন ধরেই আপনার লুটপাট করে এলিট শ্রেণী গড়ে ওঠার একটি প্রবণতা চলছে। আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। এখানে কয়েকটা ব্যাপার আমি একটু অ্যাড্রেসও করতে চাই। এটার সাথে রাশেদা রৌনক যেটা বলেছেন ক্যাপিটালিস্ট আমাদের সোসাইটির সাথে মিলবে, কিন্তু আমি আনিকার দু একটা ব্যাপার একটু অ্যাড্রেস করতে চাই। এটা নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে। সেটা হলো সংবিধান আমরা সংস্কার করব নাকি আমরা সংবিধান পাল্টে ফেলবো। আনিকা বলছেন যে আমাদের সংস্কার করলে পরে আবার পাল্টে ফেলে। আসলে নতুন করে লিখলেও পাল্টে ফেলতে পারে, কারণ সংবিধান পৃথিবীতে এমন কোনো সংবিধান লিখিত হবে না যেটা অ্যামেন্ড করার অপশন থাকবে না। আমরা নতুন সংবিধান করে কি লিখবো যে কেউ কোনো কালে কখনো এই সংবিধান পাল্টাতে পারবে না? আমরা লিখবো না, কাজ হবে না। আমি একটি প্রতিবেদন বলছে বিশ্বে সংবিধানের গড় আয়ু 11 বছর। 11 বছর এক্স্যাক্টলি। আমি আসছি, আমাদের এখানে 53 বছর। শেখ হাসিনা 15th অ্যামেন্ডমেন্টে আমাদের 1/3 অফ দ্য আর্টিকেলসকে পরিবর্তনহীন, মানে এটা করা যাবে না। আপনি যদি অযোগ্য, আপনি যদি 500-5000 বছরও বাংলাদেশ টিকে থাকে, ওইগুলোতে আপনি হাত দিতে পারবেন না। তো থাকলো কি, ওটা রিট হয়েছে এবং আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি এটা ফান্ডামেন্টালস অফ কনস্টিটিউশন রাইটিংকে ব্রেক করে, যে আপনি ভবিষ্যতের কোনো পার্লামেন্টের হাত বেঁধে দিতে পারেন না, এটা হবে না। তো নতুন সংবিধান লিখলেও কেউ যদি মনে করে আমি এটা পাল্টাবো, এটা পাল্টানো যাবে। সুতরাং চেঞ্জ করে ফেললে আমরা এটা থেকে মুক্ত হয়ে যাব, এটা নট নেসেসারিলি। আরেকটা কথা একটু বলে রাখা দরকার, এই কথাটা আমি রিসেন্টলি যত কনস্টিটিউশন নিয়ে আলোচনা হয় আমি বলি, সেটা হচ্ছে সামহাও আমরা কি মনে করছি একটা ওয়েল রিটেন কনস্টিটিউশন উইল সলভ অল দ্য প্রবলেমস? আমি কোনোভাবেই মনে করি না। আচ্ছা, আমাদের কনস্টিটিউশন অনেক প্রবলেম আছে, আমাদের আইনেরও প্রবলেম আছে, আমাদের কোথাও কি রাতের সিলমারাকে জায়েজ করা আছে? কোনো একটা জায়গায়, বাট ইট হ্যাপেন্ড। এবং এটার রেজাল্টে কিছু কি হলো? হয় নাই। আমাদের উচ্চ আদালত পুরোপুরি কনস্টিটিউশনালি ফুললি ফ্রি, লোয়ার জুডিশিয়ারি না। আর্টিকেল 115 and 16-এ সরাসরি সরকারের ইনভলভমেন্ট আছে, কিন্তু হায়ার জুডিশিয়ারি তো ফ্রি। আপনি কি হায়ার জুডিশিয়ারি পেয়েছেন? আপনি বলবেন ঠিক আছে আমাদের বিচারক নিয়োগের জন্য কোনো আইন নাই, আপনি একটা আইন করলেন, আমাদের 3টা অপশনের একটা আছে আইন করলেন, কমিশন করলেন, আপনি কমিশনে আপনার লোক বসিয়ে নিজের লোক বসাবেন শেষ পর্যন্ত। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ আপনি খুব চমৎকার চেক অ্যান্ড ব্যালেন্স একটা কনস্টিটিউশন লিখে ফেললেও পেরে উঠবেন না। আমি একটা এক্সাম্পল দিই, একটা কনস্টিটিউশন আমাদের কাছে শ্রীলঙ্কাতে কনস্টিটিউশনাল প্রতিটা কমিশন তৈরির জন্য একটা কনস্টিটিউশনাল বডি আছে, ওর মধ্যে সরকারি দলের লোক, বিরোধী দলের মানুষ, সিভিল সোসাইটির মানুষ নিয়ে একটা কমিটি আছে যারা সার্চ কমিটির মতো কাজ করবে। আইনের মধ্যে লেখা আছে, কনস্টিটিউশনে আছে। দেখা গেছে ওটাকেই ম্যানিপুলেট করে সরকার তার মতো করে করার চেষ্টা করেছে। তাহলে আমি যেটা বলছি, ইয়াস আমরা সংবিধান নিয়ে আলোচনা করব, সংবিধান কিভাবে নিয়ে চলবো সেটা আসবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি এই ক্ষেত্রে আর কি দেং জিয়াওপিংয়ের একটা উক্তি ব্যবহার করেই, সেটা হচ্ছে এরকম, চায়না যখন ইকোনমিক ক্রাইসিস, ইকোনমিক ফর্ম সে ম্যানেজ করতে গেল, অনেক বেশি এক ধরনের ক্যাপিটালিস্ট রিফর্ম করতে চাইলো মাও জেদংয়ের পর, তো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এটা তো সমাজতান্ত্রিক ইকোনমি হলো না, তুমি এটা করছো কেন? তখন দেংয়ের একটা উক্তি খুব বিখ্যাত, সেটা হচ্ছে বিড়াল সাদা না কালো ম্যাটার করে না, বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা সেটা ম্যাটার করে। সো কনস্টিটিউশন আমরা যদি অ্যামেন্ড, আমি এই ডিবেট যে কারোর সাথে করতে প্রস্তুত আছি, এই কনস্টিটিউশন অ্যামেন্ড করেও আমাদের যা প্রয়োজন অন্তত এই মুহূর্তে ক্রাইং নিড এগুলো মিট করা সম্ভব। আবার এটা লেখা যাবে না আমি তাও বলছি না, কিন্তু আমরা বলছি ওটা করলেই যাবে না, আমরা এটা নতুন করে লিখি আর আমরা এটাকে অ্যামেন্ড করি, আমার কাজটা চলে কিনা সেটা আসলে ম্যাটার করে। এবং আমি রাদার মনে করি আমাদের সোসাইটিতে এই আলাপটা হওয়া দরকার যে কোন কোন জায়গায় প্রবলেমগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করা, সেটা আমরা পুনর্লিখন করে করব নাকি সেটা আমরা অ্যামেন্ড করে করব, সেটা হতে পারে। দেখছি আমি ইদানিং যে এই অ্যামেন্ডমেন্ট আর রিরাইটিংয়ের ডিবেটে আমাদের ওই কোর জায়গাগুলো আসলে আলোচনা থেকে টু সাম এক্সটেন্ট হারিয়ে গেছে। যেমন আপনি বললেন না যে আইনের চোখে সবাই সমান, আমাদের আইনের এই যে আমাদের বিচার বিভাগের যে লোয়ার জুডিশিয়ারি এখনও কনস্টিটিউশনালি এটা সরকারের হাতে আছে। এটা 72-এর সংবিধানে শুধু সুপ্রিম কোর্টের অধীনে ছিল, 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল গঠন সময়টা প্রেসিডেন্টের হাতে একচেটিয়ে নিয়ে যাওয়া হলো, পরে এটা প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের দ্বৈত ব্যবস্থা দেখানো হলো। এখানে প্রেসিডেন্ট মানে কিন্তু কনস্টিটিউশন আমরা যারা বুঝি আর্টিকেল 48-3 অনুযায়ী এটা প্রধানমন্ত্রী, তো সরকার করে। এটা আপনি কনস্টিটিউশনালি যদি রাখেন আইনের চোখে সবাই সমান হবে না। ওই যে জর্জ অরওয়েলের একটা বিখ্যাত এনিম্যাল ফার্মের কথা আছে, অল অ্যানিমালস আর ইকুয়াল
বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। আইনের চোখে কিন্তু কেউ কেউ বেশি সমানও আছে। এই পরিস্থিতি আমাদের এই জায়গাগুলোতে। সো আমি রাদার মনে করি এই আলাপগুলো করা দরকার। তবে এগেইন আপনি করে ফেললে এটা আসলে আলটিমেটলি হবে না, এটার জন্য ভিজিল্যান্টে গ্রুপ থাকতে হবে। আপনি যে চুরির কথা বলছিলেন, রাশেদা আপা যেটা বলছেন যে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড, এবং আমরা যদি ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড হতাম তাও মোটা দাগে একটা পরিস্থিতি হতে পারতো। আমাদের কিন্তু সমাজের অর্থনীতির সংকটের জায়গাটা হচ্ছে আরো ট্রু ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডেও বৈষম্য তৈরি হয় সারা পৃথিবীতে। এখন এটা খুবই আলোচনার ব্যাপার। আমরা ওই যে ওয়েলথ এক্সের রিপোর্ট দেখি মাঝে মাঝে যে কত পার্সেন্ট ধনীর কাছে সারা পৃথিবীর সব সম্পদ চলে যাচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে। এবং যতই আমাদের এখন ডিজিটাল ইকোনমি বাড়ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাড়ছে, সামনের পরিস্থিতি এরকম হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডেও না, আমরা যেখানে আছি আসলে এটা লিস্ট কোনো ক্যাপিটালিজম এখানে কাজ করছে না। এটা ওই যে বলছিলাম এই সিস্টেমটা ক্লিপ্টোক্রেসি, এখানে চোররাই তাদের মতো করে মানে স্টেটের নিয়ম তৈরি করে সে তার মতো করে এখানে কাজ করবে। একটা উদাহরণ দিই, আমরা কুইক সেন্টারে আলাপ করলাম, ধরুন ব্যাংক ডাকাতি হচ্ছে, আমরা জানি আপনি ব্যবস্থা তো নেন নাই, আপনি এখন ডাকাতদেরকে আরো ডাকাতি কিভাবে সুযোগ দিচ্ছেন। আপনি যখন খেলাপি হয়ে যান আপনি তো নতুন ঋণ পান না। আপনি দেখবেন সরকার নিয়ম করছে টোটাল ঋণের 1% দিলে আপনার রিশিডিউলিং হয়ে যাবে। সো আপনি এত হাজার কোটি টাকা খেলাপি আছেন, এবং এগুলো উইলফুল ডিফল্টার্স বলে, যে আপনি যেদিন লোন নেন সেদিনই আপনি জানেন আপনি এগুলো ফেরত দেবেন না। সো আপনি 1% দিয়ে রিশিডিউল করে দিলেন, আবার আপনি লোন নিলেন। এই ঘটনাগুলো করে করে তৈরি করা হয়েছে আমাদের সামনে। আপনি কয়েকটা ছোট কোম্পানির কার্টেল তৈরি হয়েছে, অলিগোপলি বলে অর্থনীতির ভাষায়, তৈরি হতে দিয়েছেন, এবং আপনাকে তারা অকল্পনীয় রকমভাবে আপনাকে লুট করছে বাজার থেকে। কোনোদিনও কোনো সরকার যেটা রেগুলেটর হওয়ার কথা ছিল সে সেগুলো করে নাই। সুতরাং এই যে অন্যায়ভাবে ধনী হওয়ার যে কথা আপনি বলছিলেন দীর্ঘকালেই ছিল, কিন্তু আবারও সেই পুরনো কথা, এটাকে আমরা এই পোস্ট 2014 আমি যদি আলাদা করতে চাই, বাংলাদেশের ইতিহাসে এটা আর কখনো ছিল না। কারণ আপনি যখন নিশ্চিত থাকেন, এটা শুরু হয়েছে আসলে 2011-তে, কারণ আমি মনে করি ওই সরকারটা নির্বাচিত হলেও সে 2011 সালে সংবিধান পরিবর্তন করেছিল, তত্ত্বাবধায়ক বাতিল করেছিল। সেদিনে আমরা বুঝতে পেরেছি তারা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায়। সেদিন থেকে যে শুরু হলো, কারণ আপনি যদি মনে করেন যে আপনার সামনে ভোট আর ম্যাটার করে না, এই 24 সালের ডামি ইলেকশন বলে, তার আগে ডিমের হালি 60 টাকা হয়েছিল, আর কিছু লাগে না, জাস্ট সামনে যদি একটা নির্বাচন থাকতো, একটা ডিমের দাম 15 টাকা, এটা কোনো সরকার মেনে নিতে পারতো না, আপনি যত খারাপ সরকারই হন না কেন। আপনি দেখছেন পাঙ্গাস মাছের কাঁটা বিক্রি হয়, জাস্ট একটা নির্বাচন যদি থাকতো, আপনি পাঙ্গাসের কাঁটা বিক্রি হয়, আপনি খুব দ্রুত গিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেন। দিস থিং হ্যাপেন্ড ইন ফ্যাক্ট। সো যখন 14 সালের পর থেকে 11 থেকে আপনি সিদ্ধান্ত নিলেন আর ভোট দেবেন না, তখন থেকে এই জিনিসগুলো বাড়তে শুরু করলো, এবং খুব অনিবার্যভাবে যেটা হয়েছে, কিছু মানুষজন পুরো স্টেটের মেকানিজম ব্যবহার করে, রেঞ্জ সিকিং এর অর্থনীতি হলো ব্যবহার করে আপনি আলটিমেটলি এইরকম করেছেন। এবং একটার পর একটা ক্ষেত্রে টপ থেকে বটম পর্যন্ত, মানে টপরা তাদের 1000 কোটির হিসাব, 100 কোটির হিসাব, কোটির হিসাব, জেলা পর্যায়ে, মানে আমরা চিন্তা করি যে ফরিদপুর জেলা 2 আওয়ামী লীগ নেতা 2000 কোটি পাচার করেছেন, র্যাব বলছে। তো এইরকম প্রত্যেকটা জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে, এবং এগুলো ঘটতে দিতে হয়েছে। দুজনেই কিন্তু ছিল ছাত্রলীগের নেতা। হ্যাঁ, একদম। এখানে একটা জিনিস যেটা সবচেয়ে জরুরি, আমরা সবসময় বলি এই কথা, আপনি যদি ভোট মানে ক্ষমতায় থাকতে চান, আপনার তখন একটা ভিত্তি লাগবে। একটা ডেমোক্রেটিক ব্যবস্থায় মানুষ হচ্ছে ভিত্তি। আপনাকে মানুষ ভোট দিয়েছে, ইউ হ্যাভ গট দ্য ম্যান্ডেট, আপনি ক্ষমতায় আছেন, শেষ করছি। আর যদি ভোট না পান, আপনার ভিত্তি থাকবে। আপনার ভিত্তি তখন আপনার পার্টি ক্যাডার্স, প্রশাসন, পুলিশ। এই যে প্রশাসন পুলিশ কেন এইরকম হয়েছে, কারণ আপনি ওকে দিয়ে খারাপ কাজ করিয়েছেন। খারাপ কাজ যখন করাচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই ওর নিজস্ব কিছু বেনিফিট সে নেবে। ব্যবসায়ীদেরকে আপনি ব্যবহার করেছেন, তার কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, সো তাকে আপনাকে জায়গা দিতে হচ্ছে। তো একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন থাকে না, তখন এই রেন্ট সিকিং এর অর্থনীতি তৈরি হয়, তখন এটা একটা অলিগার্কিতে পরিণত হয়, এটা একটা চোরের অর্থনীতিতে পরিণত হয়। ব্যাংক থেকে মানে লক্ষ লক্ষ কোটি টাকা জাস্ট নিয়ে যাওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। মাসুল কিভাবে হয়, আমরা পরবর্তীতে ব্যাংকগুলোর জন্য বা আমাদের যেহেতু টাকা নেই, আমরা টাকা ছাপাচ্ছি, এইসব করতে করতে ইনফ্লেশন বাড়ছে, আমরা আরো গরিব হচ্ছি, আবার গিয়ে সাধারণ মানুষের পিঠে, আবার সাধারণ মানুষের উপর। তো এইভাবে যখন একটা জবাবদিহিতাহীন সরকার থাকে, মানে জবাবদিহি থাকলে যে আলোচনাটা সবসময় হয়, মানে অমর্ত্য সেনদের মতো মানুষ বা এসএমাগলু, রবিনসন, যারা হোয়াই নেশনস ফেইল বইটা লিখেছেন, তাদের আর্গুমেন্ট হচ্ছে এরকম, নির্বাচন থাকলে অ্যাটলিস্ট আপনার ইচ্ছা থাকুক না থাকুক আপনি একটা বার দেন। এটা শুধু লুটপাটের ক্ষেত্রে না, আপনি বিরোধীকে কতটুকু টর্চার করবেন তারও একটা লিমিট থাকে। এই যে আজকে পুলিশ পালিয়ে গেছে, কারণ পুলিশ মনে করেছে এই সরকার 2041 পর্যন্ত থাকবে কমপক্ষে, বা 2071ও থাকতে পারে। তারা মনে করছে এরপরে আর কিছু হবে না, তারা
এই দেশের জনগণের সাথে বিভৎস আচরণ করেছে। কিন্তু যদি তারা জানতো 5 বছর পর নির্বাচন হবে, ফেয়ার নির্বাচন হবে, আওয়ামী লীগ চাইলেও কি পুলিশকে দিয়ে এইসব করাতে পারতো? এই 14ই জুলাই বা এই জুলাই ম্যাসাকারেই পুলিশের এই চেহারা হয়েছে তা না। আমরা অনেকে একটু ওভারশ্যাডো করি এ সময় যা হয়েছে। গত 10 বছর এই দেশে কি হয়েছে আমরা খুব দীর্ঘদিন থেকে এগুলো বলছি, লিখছি, নিজের চোখে দেখেছি। সো নির্বাচন থাকলে আপনি কম অত্যাচার করবেন, আপনি কম ঘুষ খাবেন, কম চাঁদাবাজি করবেন। একটার পর একটা যখন নির্বাচন হতে থাকবে তখন দেখবেন এটা ধাপে ধাপে কমে আসবে, এবং এভাবেই একটা নির্বাচনী ব্যবস্থা এবং গণতন্ত্র মোটামুটি, আমি বলছি না পৃথিবীতে ফ্ললেস কিছু হতে পারে, তা বলছি না, কিন্তু মোটা দাগে আপনি একটা অ্যাকসেপ্টেবল জায়গায় থাকতে পারেন। দেখবেন এই দেশের মানুষ আমাদের দেশ ইউরোপ আমেরিকা হয়ে যাক এটা চায় না, আমি মনে করি মানুষের এইটুকু বাস্তব জ্ঞান আছে। কিন্তু সে যে পরিস্থিতিতে গত কিছুদিনে পড়েছিল নির্বাচনহীনতার কারণে, সেটা থেকে সে মুক্তি চায়। এবং আমি ট্রুলি বিশ্বাস করি, একটু বলে শেষ করি, ওয়াই নেশনস ফেইল বইটাতে রাইটাররা বতসোয়ানার উদাহরণ দিয়েছেন, আফ্রিকান কান্ট্রি। আমরা যে কেউ খুঁজে দেখতে পারি সাব সাহারান আফ্রিকার একটা দেশ করাপশনের র্যাঙ্কিংয়ে খুবই ওপরে আছে, মানে আফ্রিকার একটা দেশ করাপশনের র্যাঙ্কিংয়ে চমৎকার, তারা ইউরোপের দেশগুলোর সাথে কম্পিট করে, তাদের দেশের মানে ওয়েলথের ডিস্ট্রিবিউশন চমৎকার, এরকম অনেক কিছু দেখা গেছে। তারা এই ধরনের ইনস্টিটিউট তৈরি করেছে তাদের ডেমোক্রেটিক প্রসেসের কারণে, যেটা মানুষের স্বার্থ রক্ষা করে, এবং ওই প্রসেসটা যেহেতু তারা ভাঙেনি, আস্তে আস্তে তারা ওই জায়গায় পৌঁছে। এই আর কি ব্যাপারটা। জি ধন্যবাদ। আমাদের আসলে খুব একটা বেশি সময় হাতে নেই। জনাব আবু সাইদ খান, আসলে করণীয়টা এখন খুব জরুরি যে আপনার বৈষম্যমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র আমরা কীভাবে পেতে পারি? সেটা যে কথাটা হচ্ছে যে সম্পদ কিছু লোকের হাতে চলে গেছে, অর্থাৎ বাংলাদেশ দ্রুত ধনী হওয়ার দেশে পরিণত হয়েছে। তো ক্ষমতাও মুষ্টিমেয় লোকের হাতে চলে গেছে, যখন এক ব্যক্তির কাছে ছিল। তারপরেও এখন ক্ষমতা বিভিন্ন জায়গায়, ধরুন যে স্বৈরশাসকের পতন হয়েছে, কিন্তু আরও বিভিন্ন ক্ষমতার আছে, বলয় আছে। তো এখন এটা হচ্ছে একটা বিকেন্দ্রীকরণটা দরকার, সম্পদের একটা বন্টন দরকার। যে সম্পদ মানুষ গড়বে, কোনো আপত্তি নাই, ধনী হওয়ার অধিকার আছে, কিন্তু গড়বে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং এই সম্পদটা ব্যাপক মানুষের কাছে যাবে, বন্টনটা হবে। গণতন্ত্র হচ্ছে এই বন্টনের ব্যাপারটা। তো এই গণতন্ত্রের এই উন্নয়নটা দরকার, সম্পদের বন্টনটা দরকার, অধিকারের বন্টনটা, অধিকার যেটা, যে ধরুন দেশ ব্যবস্থাটা, শাসনটা, এটাও কেন্দ্রীভূত হয়ে যায়। এই ধরনের শাসন ব্যবস্থা কেন্দ্রীভূত হয়ে যায়, এটাকে কি করে বিকেন্দ্রীকরণ করা হয়। যেমন ধরুন আমাদের স্থানীয় সরকার ছিল, তো আছে, সংবিধানে আছে জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকারের, কিন্তু স্থানীয় সরকারের কাছে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা কিন্তু এই সচিবালয়ের কাছে কেন্দ্রীভূত হয়ে আছে। তো এই ক্ষমতাটা, এই স্থানীয় সরকারটাকে শক্তিশালী করা, ক্ষমতাটাকে সেখানে দিয়ে দেওয়া, তো এইভাবে যাতে জবাবদিহির জায়গাটা নিশ্চিত হয়। তো আপনি এই সরকার ধরাছোঁয়ার বাইরে, সচিবালয়ের সরকার এটা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু ক্ষমতা যদি স্থানীয় সরকার যদি শক্তিশালী হয়, তার সমস্ত উন্নয়ন এবং তার শিক্ষা, তার স্বাস্থ্যর বিষয়টা যদি স্থানীয় সরকারের কাছে থাকে, তাহলে সে ধরতে পারে। তো এই ধরনের একটা পরিবর্তন দরকার। সংস্কার মানে হচ্ছে একটা ব্যাপক সংস্কারটা দরকার, এবং সেই সংস্কার ধরেন অনেকে আমরা বলছি যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে কিন্তু সংস্কার করে না, অতএব অন্তর্বর্তী সরকারকে সংস্কার করতে হবে। কিন্তু কতটুকু করতে পারবেন? হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় অন্তর্বর্তী সরকার এটা সূচনা করতে পারে, অর্থাৎ একটা রূপরেখা তৈরি করে দিতে পারে, এবং সেই পথে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেটা আসলে রাজনৈতিক সরকারগুলো গ্রহণ করে না। যেমন ধরুন যে 90-এর গণ অভ্যুত্থানের মধ্যে ছিল 3 জোটের রূপরেখা, সেখানে কালাকানুন বাতিল, বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসন সহ বিভিন্ন গণতান্ত্রিক পরিবর্তনের কথা ছিল। কিন্তু রাজনৈতিক সরকার পালাক্রমে, মানে রাজনৈতিক সরকার আওয়ামী লীগ এবং বিএনপি শাসন করেছে, কিন্তু এইটা তারা পালন করে নাই। তো আজকেও যে অঙ্গীকারগুলো বিভিন্নভাবে আসছে, আন্দোলনের মধ্য দিয়ে যে দাবিগুলো উঠছে, সেইটা বাস্তবায়ন পলিটিক্যাল পার্টি আসলে করবে না। কিন্তু অতএব সেই ক্ষেত্রে কিছু সংস্কার, কিছু মৌলিক প্রয়োজনীয় সংস্কার এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে, যার উপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। এই কাজগুলোকে চিহ্নিত করা, যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থাটা একটা সংস্কার করা দরকার, ভোটের অধিকারটাকে নিশ্চিত করা দরকার। কিছু কিছু কথা উঠেছে যে গণতান্ত্রিক যে ধরুন যে দাবিটা প্রায় বিভিন্ন জায়গা থেকে উঠেছে, যে ওই রকম 300 আসন ভিত্তিক সংসদ থাকবে না,
জনপ্রতি অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টা আসবে। তো এই ধরনের কিছু সংস্কার এই গভর্নমেন্টকে করতে হবে, যাতে এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যেতে পারে, এবং জনগণের যে ভোটের অধিকার যেটা ছিনতাই হয়ে গেছে সেটা যাতে পেতে পারে। মানুষে মানুষে যে বিরাট বৈষম্য মানে তো ধরেন ধনীর সাথে দরিদ্রের বৈষম্য, এখানে শহরের সাথে গ্রামের বৈষম্য, তো হিন্দু মুসলিম বৈষম্য, অর্থাৎ ধর্মে ধর্মে বৈষম্য, বাঙালি আদিবাসী বৈষম্য, এই ধরনের বৈষম্য পুরো জায়গাটাই আছে। এবং আপনি ধরেন যে শিক্ষার বৈষম্য মানে এগুলো যেমন গ্রামের একটা স্কুল আর শহরের একটা স্কুলের ভিতরে অনেক পার্থক্য। তো শহরের স্কুলের যে সুযোগ সুবিধা আছে গ্রামের স্কুলগুলোর সেই সুযোগ সুবিধাটা নেই। তো এই যে ব্যাপারটা, এখন স্বাস্থ্যর ব্যাপারটা যদি আপনি বলেন যে স্বাস্থ্যসেবা সব কিছুই কিন্তু শহরে কেন্দ্রীভূত। তো শহরের মানুষের জীবন, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের জন্য এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, কিন্তু গ্রামের মানুষ যারা অর্থনীতিকে চাঙ্গা রেখেছে, খাদ্য সরবরাহ করছে, তো সেই কৃষক তার জীবনে কিন্তু পরিবর্তন নাই, দাবি দাওয়া নাই। শহরের পেশাজীবীরা বিভিন্ন জন দাবি দাওয়া করছে, সচিবালয় ঘেরাও করছে, রাস্তা অবরোধ করছে, কিন্তু আমাদের অর্থনীতির বিরাট চালিকা শক্তি হচ্ছে কৃষক, তাদের কিন্তু দাবি দেওয়া নাই। কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। এই সব জায়গাগুলোকে, সেই জন্য আমার কাছে মনে হয় যে সব কিছুই ঢাকা কেন্দ্রিক, সব কিছুই কেন্দ্রীভূত হয়ে আছে। ক্ষমতা, রাজনীতি, অর্থনীতি সব কিছু এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছে। এটাকে কি করে ডিস্ট্রিবিউশন করা যায়, জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়, এবং যাতে এটা জবাবদিহিমূলক একটা ব্যবস্থা আমরা করতে পারি। এবং এক লাইনে শেষ করি, যদি এই জবাবদিহিতা নিশ্চিত হয় তাহলে সেখানে আমাদের এই অর্জনগুলোকে আমরা ধরে রাখতে পারবো, তা না হলে আবার হাতছাড়া হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ রাশেদুল আলম খান। আসলে আমরা করণীয়টা নিয়ে আলোচনা করবো, শুরুটা কোথা থেকে হওয়া উচিত বলে আপনি মনে করেন? কারণ আমরা যেটা বারে বারে বলছি, সবকিছু কিন্তু একবারে ধরা যাবে না, সবকিছু একবারে ধরার দরকারও তো নাই। দরকার যেটা, সেটা হচ্ছে আমি স্পেসিফিক্যালি কি করতে এসেছি সেটাকে একেবারে জনগণের সামনে স্পষ্ট করা এবং নিজে করা। আপনি যদি এখন চা শ্রমিকদেরকে সেই আগের মূল্যেই মজুরি দেন, আপনি যদি যে বলছিল পোশাক শিল্পের শ্রমিকদেরকে এভাবে নিপীড়নই করেন, তাহলে শ্রমিকরা কেন নেমেছিল ছাত্রদের সাথে? হ্যাঁ, তা আপনি কি এখন গণভবনকে জাদুঘর বানানোর পেছনে কোটি কোটি টাকা খরচ করবেন, নাকি এই প্রবলেমগুলো সলভ করবেন যারা প্রতিদিন এসে সচিবালয় ঘেরাও করছে, যারা প্রতিদিন এসে শাহবাগ ঘেরাও করছে, তাদের প্রবলেম নিয়ে করবেন? তার মানে হচ্ছে আপনি প্রতিহিংসার রাজনীতি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আর আপনি যদি প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যান, তাহলে আপনি কেন স্বপ্ন দেখালেন মানুষকে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই? তাহলে আপনারা বলতেন যে আমরা ক্ষমতার বদল চাই। ক্ষমতার বদল এক জিনিস, নতুন বাংলাদেশ তৈরি এক জিনিস, রাষ্ট্র সংস্কার এক জিনিস, রাজনৈতিক সংস্কার আলাদা জিনিস। প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে জনগণ কিন্তু বুঝে। বাংলাদেশের মানুষ কিন্তু যতটা সহজে ভেবে নেওয়া যায় যে সাধারণীকরণ করে ফেলা যাবে, একজন কৃষকও অনেক রাজনৈতিক ধরে কিন্তু প্রতিটা মানুষের আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষকে বোকাই ভেবেছিল, বোকা ভাবলেও যাই বলেছে তাই মানুষ বিশ্বাস করছে। বোকা ভাবলেও সেটা বোকা ছিল না। এটার প্রমাণ হচ্ছে এই অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের আগে যেটা হতো, যেমন আমি একদম সহজ, আমি যদি আমার শিক্ষকতার জায়গা থেকেই বলি, আমার ক্যাম্পাসের কথাই বলে, আমি কমপক্ষে 2012 থেকে সম্ভবত প্রথম লিখেছিলাম এই গণরুমের সংস্কৃতি এবং সহমত সংস্কৃতি নিয়ে কয়েকটা পত্রিকায় লিখেছি। লেখার স্বাধীনতা ছিল না, আমি ওই জায়গাটা আমি যাব না। আমি লিখবো কিনা, আমি সাবমিসিভ হয়ে যাবো কিনা, সেটা একটা বড় প্রশ্ন ছিল। লেখা ছাপাতো না পত্রিকা, তাও আমি বলবো না, অবশ্যই ছাপাতো। আমার মনে আছে আমি ছাত্রলীগ নিয়ে লিখেছি এবং ছাপানো হয়েছে। এখন কথা হচ্ছে যে এই গণরুমের সংস্কৃতি, এই কি বলে হল দখলের সংস্কৃতি, সেগুলো নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কেন সাহস পেল না? কারণ হচ্ছে প্রশাসনিকভাবে সেটাকে সাপোর্ট দেওয়া হতো। হ্যাঁ, অর্থাৎ আপনি সকল জায়গায় যখন বৈষম্যের বিরুদ্ধে কথা না বলতে বলতে আপনি এখন দোষ দিবেন শুধুমাত্র রাজনীতিক মানে পলিটিক্যাল অ্যাক্টরসরাই কেবল জড়িত, আর অন্যান্য যে সকল অ্যাক্টরসরা আমাদের সমাজে আছে আমরা সবাই খুব জড়িত নই, তা কিন্তু না। আমরা সকলে কোনো না কোনোভাবে আমরা ওই যে কালচার অফ পোভার্টি বলে আর্থার লুইসের একটা ধারণা আছে, অর্থাৎ আমরা মনে করি যে আমরা দরিদ্র,
দরিদ্ররা দরিদ্র থেকে যায়, কারণ তারা ধরেই নেয় তারা জন্মগতভাবে দরিদ্র এবং তাদের এই পোভার্টি সাইকেল থেকে বের হবার কোনো উপায় নাই। কিন্তু উপায় যে আছে এই অভ্যুত্থান বুঝিয়ে দিল। তাহলে এই উপায়টা আরও আগেই হয়তো বা হতে পারতো, কিন্তু হতে পারে নাই, কারণ আমাদেরকে আমরা নিজেরা তৈরি হয়েছি, কিছুটা তৈরি করতে বাধ্য করা হয়েছে কিছুটা ইডিওলজিক্যালি, এবং নানান কারণে ক্যাপিটালিজমের পরবর্তী আমরা এখন নিউ লিবারাল ইকোনমিতে আছি, যেখানে স্টেট আসলে কর্পোরেট ওয়ার্ল্ডকে হেল্প করে, তাদের সাথে সহযোগী সম্পর্ক তৈরি করে, দরিদ্রের সাথে না। ফলে দরিদ্ররা আরও দরিদ্র হতে থাকে। এখন দরিদ্ররা যখন পেটে ভাত নাই, অর্থাৎ আপনার যখন চাকুরির জন্য চিন্তা, ঝুঁকিতে থাকেন, তখন তো আপনি সরকার বিরোধী কথা বলতে পারবেন না। আসলে আপনার যদি গণরুম নিয়ে কালকে ও কথা বলে, কাল ছাত্রত্ব নিয়ে টান দিতে পারে, তাকে ক্লাসে আসতে না দিতে পারে, তাহলে সে কোত্থেকে সেই সচেতনতা তৈরি হবে? ফলে ওই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা পাওয়ার পেয়েছি বলে যদি আমরা ভুলে যাই যে একই প্রক্রিয়ায় আমরা চলছি কিনা, এবং আবার কিন্তু জনগণ তাহলে উঠে দাঁড়াবে। জনগণ কিন্তু এই ছাত্র জনতা একবার যেহেতু উঠে দাঁড়ানো শিখে ফেলেছে, এখন কিন্তু যখনই যেখানে হোঁচট খাবে দেখবে যে প্রতিহিংসার রাজনীতিই চলছে, একইভাবে একই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটাকে বলে। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি কেবল। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আগের সরকারও হয়েছে, এবং হয়েছে বলেই আপনারা ছাত্র জনতা সেটা নিয়ে কথা বলেছে যে ডেভেলপমেন্ট শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল হলে হবে না, মানুষের মনোজাগতিক ডেভেলপমেন্ট দরকার, বাক স্বাধীনতা দরকার, আইনের স্বাধীনতা দরকার, সুশাসন নিশ্চিত হওয়া দরকার। এই জিনিসগুলো এখন হচ্ছে কিনা, এই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার। আবার সেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে আমরা চলে যাচ্ছি, কিন্তু এই জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে যে শুরুটা হবে এখান থেকে। আমাদের মনে করে যে বোকা জনগণ না, বাংলাদেশের জনগণকে কোনোভাবে অন্যান্য স্টেট বানিয়ে ফেলা যাবে, কিছু করা যাবে এরকম না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, এবং বাংলাদেশের মানুষের একটা বড় জায়গা হচ্ছে তাদের সচেতনতাটা, তো তারা এখন অনেক বেশি কনফিডেন্সও পেয়েছে, ছাত্র জনতা কনফিডেন্স তৈরি হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফলে তাদের যে কোনো সময় আবার ঘুরে দাঁড়াতে পারবে, এবং ঘুরে দাঁড়াক সেটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে আশিকুর রহমান। আমাদের যে সমাজের যে বিশাল বড় বৈষম্য, কিংবা যে বৈষম্যটা যে বেড়েছে কিংবা বাড়ছে, এর কিন্তু পিছনে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। তো সেই দুর্নীতিকে আমরা কিভাবে নির্মূল করতে পারি? আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি। দুর্নীতি কিন্তু শুধু আর্থিক দুর্নীতি নয়, নানান কৌশলে দুর্নীতি করা হয়। দেখেন, আমি আপনাকে 3M এর কথা বলি। একটা হচ্ছে মানি, মাসেল, ম্যানিপুলেশন। আপনি মানি দিয়েও দুর্নীতি করতে পারবেন, মাসেল দিয়েও দুর্নীতি করতে পারবেন, আপনি ম্যানিপুলেট করেও দুর্নীতি করতে পারবেন। আপনার প্রত্যেকটা সেক্টর এমনভাবে সাজাতে হবে যাতে আপনি মানি দিয়ে দুর্নীতি করতে না পারেন, মাসেল দিয়ে দুর্নীতি করতে না পারেন। আজ আপনি যে পদে আছেন সেই পদ থেকে আপনি উপরে যেতে চান, কি দিবেন? টাকা দিবেন। 10 লক্ষ টাকা দিচ্ছেন, আপনি পদায়ন চাচ্ছেন, এটা বন্ধ করতে হবে। আমাদের এমন একটা বন্দোবস্ত তৈরি করতে হবে, সেই বন্দোবস্তে যাতে কি না হয়, মানি দিয়ে যাতে কোনো প্রকার দুর্নীতি না হয়। আমি আপনাকে 3M এর কথা বলতেছি। মাসেল, দেখা যায় আমি এখন ধরেন আওয়ামী লীগ সরকারে আছে, আমি ছাত্রলীগের রাজনীতি করি, আমাকে এই জায়গায় পদায়ন করে। আমার শক্তি কি? আমি ছাত্রলীগ করতাম, আমার পিছনে মানুষ আছে অনেক, তাদের মাধ্যমে আমি কি করব? এই জায়গায় যাব, এই জায়গায় দুর্নীতি করব, এইটা যাতে না হয়, এবং ম্যানিপুলেশন করা যাবে না। এই তিনটাকে যদি আপনি রোধ করতে পারেন, এই তিনটা যদি একটা বন্দোবস্ত তৈরি করতে পারেন, এমন সিস্টেম তৈরি করতে পারেন যাতে মানি, মাসেল এবং ম্যানিপুলেশনের মাধ্যমে আপনি কোনো জায়গায় কোনো কিছু করতে পারতেছেন না, তখন আপনি দুর্নীতি কমানো আসলে কমানো সম্ভব। কিন্তু আপনি যে দুর্নীতি একবারে শেষ করে দিবেন, দুর্নীতি থাকবে না দেশে, এটা আসলে কখনোই সম্ভব না। দুর্নীতি থাকবে, কিন্তু আমরা এটাকে কমায় নিয়ে আসতে পারি। এই কমায় নিয়ে আসার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? আমি মনে করি যে এই 3M যদি কার্যকর করা যায়, আমাদের দুর্নীতি অনেকাংশেই কমে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জনাব রাজিকুজ্জামান মতন, যেমন আবু সাইদ খান যেমনটি বলছিলেন, দেশে অতি ধনী যেমন দ্রুত গতিতে বাড়ছে, তেমনি দরিদ্র মানুষের সমস্যা দ্রুত বাড়ছে। চিকিৎসার সমস্যা, ওষুধের সমস্যা, তাদের আকাঙ্ক্ষা, তাদের যে মিনিমাম রাইট সেই দরিদ্র মানুষের, সেটাও পূরণ হচ্ছে না কোনোভাবে। এই ভারসাম্যহীনতা থেকে বেরোনোর উপায় কি? তার আগে একটু ছোট্ট কথা বলে নিই। জাহিদ ভাই যেটা আলোচনা শুরু করেছিলেন এবং আনিকা তাহসিন যে বিষয়টা শুরু করেছিলেন, আচ্ছা সংবিধানটা কি? আমাদের সংবিধানের একটা ইউনিকনেস ছিল কি জানেন? 26 নম্বর অনুচ্ছেদ একটা ছিল, সেখানে বলা হয়েছিল যে এই সংবিধানের
এমন একটা ক্ষমতা থাকবে যে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন থাকলে যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হয়ে যাবে। কারণ মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না, কিন্তু সেটা দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সেটাকে কিন্তু এমন একটা জায়গায় নিয়ে আসা হলো যে 2/3 মেজরিটি দিয়ে অনেক কিছু করা যায়। ফলে ভবিষ্যতেও যে সংবিধান তৈরি হবে সেটাও যে এরকম হবে না তার কোনো গ্যারান্টি নেই। তাহলে কি করতে হবে? ওই যে একটা কথা আছে না, এটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। এই যে ভেতরের যে জনমানুষের শক্তি, এটাকে আমাদের গড়ে তুলতে হবে এবং সেই কারণে প্রশ্ন করার, জিজ্ঞাসা করার, কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার এই মানসিকতা লাগবে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় মানে যদি ইসরায়েলে যে নেতানিয়াহু সরকার এই যুদ্ধের আগে তার বিরুদ্ধে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছিল, কারণ উনি ওদের তো কনস্টিটিউশন নেই, বেসিক ল আছে, বিচারক নিয়োগ তার পার্লামেন্টের হাতে নিতে যাচ্ছিল। সো মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে সেটা প্রটেক্ট করার চেষ্টা করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে সংস্কারের জায়গাগুলো কোথায় ধরতে হবে? সংস্কারের জায়গা ধরতে হবে যে আমাদের প্রশাসন, আমাদের সংবিধানে আছে যে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু তারা সব আমরা বলি তারা কর্মকর্তা, এবং এই কর্মকর্তারা কি কর্ম করেন এবং বিনিময়ে কি পান এবং কিভাবে জীবনযাপন করেন। আমাদের সংবিধানে যে 20 নম্বর অনুচ্ছেদে আছে যে মানে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করা যাবে না, তাহলে ওইটা যদি প্রয়োগ হয় তাহলে কিভাবে তিনি এইটা করেন এটা দেখতে হবে। পুলিশের দায়িত্ব কি এবং পুলিশ কি করে? পুলিশ কি জনগণের সেবক, না পুলিশ জনগণের উপরে দানবের ভূমিকা অবতীর্ণ হবে, সেটা আমাদের একটু দেখতে হবে। নির্বাচনী ব্যবস্থার একটা সংস্কারের প্রশ্ন আছে। নির্বাচনটা কি এখন যে মানি, মাসল, মিডিয়া এবং ম্যানিপুলেশন দ্বারা প্রভাবিত হবে, নাকি নির্বাচনী একটা দুটো জিনিস লাগবে এখানে, টাকা, পেশি শক্তি, ধর্মের রাজনৈতিক ব্যবহার যেমন বন্ধ করতে হবে, 2 একটা আমাদের সংখ্যানুপাতিক নির্বাচনের জায়গায় আমরা যাব কিনা সেই আলোচনা যেমন করতে হবে। আর একটা হচ্ছে মেগা প্রকল্পের মেগালোম্যানিয়া একটা আছে। মেগালোম্যানিয়া মানে হচ্ছে নিজেকে বড় ভাবার একটা মানসিক রোগ, এটা একটা মানসিক রোগের অংশ, ডাক্তার সাহেব ভালো জানেন। তাহলে মেগা প্রকল্পের মেগালোম্যানিয়া, আমি একটা মেট্রো রেল করেছি, মাথার উপর দিয়ে রেল চলছে, 45 বছরের খরচ উঠবে না। আমি মাটির নিচ দিয়ে টানেল করে দিয়েছি, 100 বছরের ওর খরচ উঠবে না। তাহলে কি প্রকল্প তৈরি করলাম যেটা জনকল্যাণে আসলো না? আসলে আমি পদ্মা সেতু তৈরি করেছি, খুব ভালো দরকার, সাইদ ভাই খুব খুশি হয়েছেন, তার বাড়ি সহজে যেতে পারবেন। কিন্তু এই পদ্মা সেতু তৈরি করতে গিয়ে আমার 30,000 কোটি টাকা লাগলো, প্রতি বছর আমি $7 বিলিয়ন দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, প্রতি বছর 2.5টা করে পদ্মা সেতু পাচার হয়ে যাচ্ছে দেশ থেকে। তাহলে আমি একটা পদ্মা সেতু দেখিয়ে 2.5টা করে পদ্মা সেতু দেশের বাইরে পাচার হয়ে দিচ্ছি, এগুলো বন্ধ করব কিভাবে? এগুলো একটা দিক। আর একটা বিষয় যে আশিক উনি খুব ভালোই বলেছেন যে মানি, মাসল, ম্যানিপুলেশন, কিন্তু এই মানি, মাসল, ম্যানিপুলেশন এই তিনটা মিলে কিন্তু একটা মেন্টাল মেকআপ তৈরি করে। আর একটা 4M, এই মেন্টাল মেকআপটা হচ্ছে ডেঞ্জারাস। এর বিপরীতে তাহলে আমরা কি করব? এর বিপরীতে একটা মরালিটির লড়াই তো করতে হবে। আর পাশাপাশি আর একটা জিনিস আমরা দেখছি এখন, মব জাস্টিস। আসলে এটা মব জাস্টিস না বলে এটা মব লিঞ্চিং বলা যায়। তাহলে মব জাস্টিস হয় না, মব লিঞ্চিং যে হচ্ছে, এটাকে তাহলে রেজিস্ট করবো কিভাবে? তাহলে একটা গণতান্ত্রিক সংস্কৃতি লাগবে। গণতান্ত্রিক সংস্কৃতির তো দুটো জিনিস লাগে, একটা ফিলোসফিক্যাল টলারেন্স, মানে অন্যের মতটা শুনবো, শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাটা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি মত প্রকাশের জন্য কারো জীবন আশঙ্কার মধ্যে পড়ুক এইরকম কোনো সংস্কৃতিকে আমি চর্চা করতে দেব না। ফলে এগুলো যদি আমরা একটা সাধারণ একটা সংস্কারের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এখন যেমন হচ্ছে না, একদিকে মাজার ভাঙ্গা হচ্ছে আর একদিকে বাজার দখল হচ্ছে। মাজার ভাঙ্গার নামে এক ধরনের বিষয়, সংখ্যালঘুদের উপরে ভয়ভীতির দেখানোটার একটা বিষয়, আর একদিকে ঘাট, বাজার এগুলো দখল করার একটা বিষয়। এগুলোকে ট্যাকেল করতে গেলে প্রশাসনকে একদিকে ডেমোক্রেটিক হতে হবে, আর একদিকে রাষ্ট্রকেও বলতে হবে, যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলতে হবে রাষ্ট্র কিন্তু বিশৃঙ্খলার নামে বিশৃঙ্খলা সহ্য করবে না, রাষ্ট্র কিন্তু দুর্নীতিকে সহ্য করবে না, এবং রাষ্ট্রের প্রধান হিসেবে এখন যিনি আছেন, অন্তর্বর্তী সরকার যিনি আছেন, তারও কিন্তু একটা এই মেসেজটা দিতে হবে, আমরা জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন হিসেবে এখানে এসেছি, এমন কোনো কাজ আমরা করতে দেব না যা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ায়। এই মেসেজটাও আমাদের মনে হয় এই সময়ে খুব জরুরি। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দুর্নীতি, অনিয়মের কারণে সৃষ্ট বৈষম্যর কারণে দেশের বিপুল সংখ্যক মানুষ সংবিধান স্বীকৃত সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর থেকে বেরোতে হলে দেশে জবাবদিহিতার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্র সরকার ব্যবস্থাপনায় ব্যাপক ভিত্তিক সংস্কার আনতে হবে, ধনী দরিদ্র, শহর গ্রাম, বাঙালি আদিবাসী কিংবা ধর্মের সঙ্গে ধর্মের যে বৈষম্য সমাজে বিরাজ করছে তা দূর করার কৌশল ঠিক করতে হবে, নির্বাচনী ব্যবস্থায় সংস্কার এনে ভোটারকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটারের ক্ষমতায়ন করতে হবে। এমন পরামর্শগুলোই উঠে এসেছে আজকে আলোচনায়।
দর্শক আজ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।